বন্ধুরা, কেমিস্ট্রি উইথ ডিবি স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় এসএলএসটি কেমিস্ট্রি। আমরা এসএলএসটি কেমিস্ট্রির একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তার যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো কিভাবে সলভ করব সব আমরা ডিটেলসে দেখে নেবো আর কি। তাহলে চলো শুরু করি। দেখো, এখানে প্রথম যে কোয়েশ্চেনটি আছে সেটা এখানে যেটা দেখাচ্ছে আর কি। এই যে কোয়েশ্চেনটি 1 নম্বর কোয়েশ্চেন, এখানে বলছে যে when NH3 0.1 molar 50 ml mixed with HCl 0.1 molar 10 ml, then what is pH of resultant solution? pKb দেওয়া আছে যেটা 4.74। এখান থেকে আমরা অঙ্কটা করতে হবে। তার মানে 50 ml 0.1 মোলার অ্যামোনিয়া দ্রবণের সাথে মিক্স করা হলো 10 ml 0.1 মোলার HCl দ্রবণ। ঠিক আছে, সেখানে একটা pKb দেওয়া আছে। ঠিক আছে, এবং বলা হচ্ছে যে রেজাল্ট্যান্ট যে সলিউশনটা তৈরি হচ্ছে সেই রেজাল্ট্যান্ট সলিউশনের পিএইচটা কত। ঠিক আছে, তাহলে শুরু করি আর কি অঙ্কটা। কি আছে? 50 ml 0.1 মোলার অ্যামোনিয়া প্লাস 10 ml 0.1 মোলার HCl। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই 50 ml 0.1 মোলার অ্যামোনিয়া মানে এটা 5 মিলিমোল অ্যামোনিয়া প্লাস 1 মিলিমোল HCl। কি করে বল করলাম মিলিমোলের সংখ্যা? এই ভলিউম ইন ml আর হচ্ছে মোলারিটি গুণ করলাম, করে আমরা কিন্তু মিলিমোল পেলাম। তাহলে এইবার দেখো, লিমিটিং রিয়েজেন্ট কনসেপ্টে এখানে HClটার লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এখানে 1 মোল HCl 1 মিলিমোল HCl 1 মিলিমোল NH3, তার মানে এখানে কি হবে 1 মিলিমোল, অর্থাৎ HClটার লিমিটিং রিয়েজেন্ট। তাই 1 মিলিমোল HCl 1 মিলিমোল NH3 সাথে বিক্রিয়া করে তো 1 মিলিমোল NH4 দিয়ে এলো। তাহলে এখনো মিডিয়ামে এক্সেস কি আছে? এক্সেস অ্যামোনিয়া কত মিলিমোল আছে? 4 মিলিমোল। 5 মাইনাস 1 মানে 4 মিলিমোল আছে। এইবার দেখো আমাদের ভলিউমটা কত মিক্সচারের, টোটাল ভলিউমটা কত হয়েছে মিক্সচারের? 50 ml প্লাস 10 ml, তার মানে 60 ml হয়েছে। তাহলে এখন কনসেন্ট্রেশন অফ NH4Cl যদি আমি বলি, তাহলে কনসেন্ট্রেশন অফ NH4Cl মানে কি কত হবে? মিলিমোল বাই ml, তাই তো? তাহলে মোল পার লিটারে আসবে। তাহলে 1 মিলিমোল বাই 60, তার মানে এত মোল পার লিটার। মিলিমোল পার ml মানে মোল পার লিটারে আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা অ্যামোনিয়া তাহলে কত? কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া 4/60, সি ইকুয়ালস টু কি NYV। ঠিক আছে, ওই কনসেপ্টে করা হচ্ছে কিন্তু। তাহলে এত মোল পার লিটার। হুম, তাহলে এইবার দেখো এইটা কিন্তু একটা বাফার সলিউশন, বেসিক বাফার সলিউশন, লবণ আর গ্যাস, তাই তো? বেসিক বাফার সলিউশন। তাহলে এবার বেসিক বাফার সলিউশনের ক্ষেত্রে হেন্ডারসন সমীকরণটাকে বসাতে হবে। তাই তো? তাহলে POH ইকুয়ালস টু কি PKB প্লাস লগ কনসেন্ট্রেশন অফ সল্ট, মানে কনসেন্ট্রেশন অফ কি হবে? কনসেন্ট্রেশন অফ NH4Cl বাই কনসেন্ট্রেশন অফ বেস, তাহলে কনসেন্ট্রেশন অফ কি হবে? অ্যামোনিয়া। তাই তো হেন্ডারসন সমীকরণটা। তাহলে এবার পিকেবির মান দেওয়া ছিল, দেখো 4 4.75 দেওয়া ছিল। আচ্ছা,
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি POH equals to 4.75 plus log of concentration of NH4Cl ছিল 1/60 by 4/60। তাহলে আলটিমেটলি এটা ক্যালকুলেট করলে যেটা হবে POH 4.75 প্লাস log 1/4। তাহলে log 1/4 এর মানটা ক্যালকুলেট করে দেখা যাচ্ছে log 0.6, হ্যাঁ, মাইনাস, অবশ্যই মাইনাস। তাহলে POH ইকুয়ালস টু 4.75 মাইনাস 0.6। তাহলে এটা হয়ে যাবে 4.15, তাই তো? তাহলে POH হলো, তাহলে আমরা জানি PH প্লাস POH ইকুয়ালস টু 14 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? তাহলে PH কত হবে? 14 মাইনাস 4.15, অর্থাৎ PH এর মান বেরিয়ে যাবে এখান থেকে কত? 9.85, অর্থাৎ 9.85 PH এর মান 9.85। ঠিক আছে? তাহলে দেখো কোন অপশনটা হচ্ছে, অপশন সি। দেখো অপশন সিটা কিন্তু রাইট আনসার এখানে। তাহলে অপশন সিটা হলো 9.85। তারপরের কোশ্চেনটি দেখে নিই। ফাইন্ড empirical formula of the compound if M is 68%, atomic mass 34 and remaining 32% oxygen। আচ্ছা, স্থূল সংকেত বের করতে বলা হয়েছে। 68% মেটাল আছে, যেখানে তার অ্যাটমিক মাসটাও দেওয়া আছে, পারমাণবিক গুরুত্ব 34, রিমেইনিং 32% বলছে অক্সিজেন। তাহলে এটা কি করে করতে হয়? এটা একদম বাচ্চাদের জিনিস। 2 এর দাগ। তাহলে এম আর অক্সিজেনের পরমাণুর সংখ্যার অনুপাত, সেটা কি করব? 68% মেটাল বলেছে, তাহলে তার 34 দিয়ে ভাগ হবে পরমাণু ক্রমাঙ্ক দিয়ে, এই পারমাণবিক ভর মানে 34, সেটা দিয়ে ভাগ হবে। নাম্বারটা বের করার জন্য প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বারটা। আর অক্সিজেনের বলেছে 32%, তাহলে 32 বাই 16। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হবে 2:2, তার মানে 1:1। তাহলে স্থূল সংকেত কি হবে? এমও। এমও হবে স্থূল সংকেত। তাহলে দেখো কোন অপশন? দেখো অপশন এ। তাহলে অপশন এটা রাইট আনসার। অপশন এটা রাইট আনসার হিয়ার। আচ্ছা, from the kinetic theory of gases, the ratio of most probable speed CMP to root mean square speed CRMS is। একদম সহজ, একদমই সহজ। CRMS আমরা জানি কি? CRMS মানে √3RT/m। আর CMP কি জানি? √2RT/m। তাহলে CMP বাই CRMS ইকুয়ালস টু কি হবে? √2/√3। তো এটা দেখো অপশন কোনটা হচ্ছে? √2/√3। দেখো অপশন বি, এইটা CMP বাই CRMS, তাই? আচ্ছা, তারপরেরটা, the RMS speed of helium at 0 degree centigrade is 1300 meter per second. The most probable speed of helium will be
কি কি অপশানে আছে এগুলো থেকে কিনতে হবে। দেখো এইখানে এইগুলো কিন্তু প্রিন্টিং মিস্টেক। এটা 1, বিটা 2, সিটা 3, ডিটা 4 হবে। প্রিন্টিং মিস্টেক আছে। আচ্ছা দেখো এবার এটা আমাদের অঙ্কটা করে দেখতে হবে আর কি। বলেছে আরএমএস ভেলোসিটি দেওয়া আছে, তাহলে মোস্ট প্রবাবল স্পিড কি হবে। দেখো এইটাতে এক্ষুনি এই যে নিয়মটা করলাম আর কি, সেটা দিয়েই হয়ে যাবে। সিএমপি মান বের করতে বলা হয়েছে যেহেতু, তাহলে সিএমপি ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, √2/√3 ইন্টু সিআরএমএস। তাহলে সিআরএমএস ভেলোসিটি দেওয়া আছে, দেখো সিআরএমএস ভেলোসিটি 1300 দেওয়া আছে, তাহলে সিএমপির মান কত হবে, 1.414 ইন্টু 1300/1.732। ঠিক আছে, অর্থাৎ এইটা যেটা হবে, তো আমি গুণ করে নিই ক্যালকুলেটরে। তেরোশো ভাগ আমার যেটা উত্তর আসছে সেটা হচ্ছে সিএমপি ইকুয়ালস টু 1061.316, এই দাস এত মিটার পার সেকেন্ড। ক্যালকুলেটরে যেটা এসছে সেটা সিলেক্ট। এবার দেখো অপশানে কোনটা, দেখো 1300 আছে, 866 আছে, 1592 আছে, আর 1061.4, তাহলে অপশান 4, তার মানে অপশান ডিটা হবে। ঠিক আছে, এটা উত্তর। ওকে, আচ্ছা তারপরে বলছে ডেল্টা ইউ ইকুয়ালস টু আইসোকোরিক ওয়ার্ক, আইসোবারিক ওয়ার্ক, অ্যাডিয়াবেটিক ওয়ার্ক আর আইসোথার্মাল ওয়ার্ক। একদম সিম্পল জিনিস, আরো সিম্পল। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা ভাবো, ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু। ঠিক আছে, তাহলে ওয়ার্কের সাথে সমান করতে হবে, তাহলে ডাব্লিউর সাথে সমান করতে গেলে ডেল্টা, তাহলে কিউ ইকুয়ালস টু 0 হবে। আর কিউ ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে এইটা ডেল্টা ইউ ইকুয়ালস টু ডাব্লিউ হবে। তাহলে এইটা কোন প্রসেস, কিউ ইকুয়ালস টু 0 মানে অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস কিউ 0 মানে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ভাবলে হয়ে যাবে। তাহলে এটা অ্যাডিয়াবেটিক, তাহলে অ্যাডিয়াবেটিক ওয়ার্কটা হয় ডেল্টা ইউ এর সাথে সমান হয়। তাহলে এটা অ্যাডিয়াবেটিক ওয়ার্ক হবে, তার মানে অপশন সি। ঠিক আছে, জি। আচ্ছা, ফর হুইচ অফ দ্য ফলোইং প্রসেসেস ডেল্টা এস ইজ নেগেটিভ। দেখো বলছে প্রথমটা বলছে কার্বন মানে ডায়মন্ড থেকে কার্বন গ্রাফাইট মানে সলিড থেকে সলিড, এনট্রপির কোনো চেঞ্জ নেই। তারপরে বলছে নাইট্রোজেন গ্যাস 1 atm থেকে নাইট্রোজেন গ্যাস 5 atm। আচ্ছা নাইট্রোজেন গ্যাস 1 atm মানে চাপ কম ছিল, তারপরে চাপ বেড়ে গেল, চাপ বেড়ে গেলে আয়তন কমবে, আয়তন কমলে এনট্রপি কমবে। আচ্ছা তারপরেরটা বলেছে হাইড্রোজেন অণু থেকে হাইড্রোজেন পরমাণু মানে অণুর সংখ্যা বেড়ে গেল, কণার সংখ্যা বেড়ে গেল, তারপর একটা টেম্পারেচার। তাহলে এখানে দেখো বেসিক্যালি 2 নম্বর অপশনটাই দেখো অ্যাকচুয়ালি চাপটা প্রচন্ড বেড়ে গেছে, তাহলে চাপটা বেড়ে গেলে এনট্রপিটা কমে যাবে, তাই তো। তাহলে অপশন মানে অপশন বি, তাই তো। দুইটা, তার মানে নাইট্রোজেন গ্যাস 1 atm থেকে নাইট্রোজেন গ্যাস 5 atm এ যাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে এনট্রপি কমছে আর কি, তাই তো। চাপ বেড়ে যাচ্ছে, ভলিউম কমে যাচ্ছে, সিম্পল, একই একই গ্যাস। আচ্ছা তারপরে 6 দাগ, 6 হলো, 7 এবার। আচ্ছা, কনসিডার দ্য ফলোইং ইকুয়েশন, ফলোইং রিয়াকশন A plus B equilibrium C. The unit of thermodynamic equilibrium constant for the reaction is, অ্যাকচুয়ালি এটা ইউনিটলেস, এখানে ডাইমেনশনলেস লিখেছে, তাহলে ওইটাই আমরা টিক মারবো। অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা আমরা বলি সেটা কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু ইউনিটলেস হয়। ঠিক আছে,
এটা। আচ্ছা, the equilibrium constant constant for reaction C4 gas CH4 gas plus 2H2O equilibrium carbon dioxide 4 hydrogen and CO গ্যাস প্লাস H2O গ্যাস থেকে CO2 প্লাস হাইড্রোজেন গ্যাস, এখানকার যে এই দুটো রিয়াকশন দেওয়া হয়েছে এই দুটো রিয়াকশনের K1 এবং K2 বলেছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, যে সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা হচ্ছে K1 আর K2। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর রিয়াকশন CH4 গ্যাস প্লাস H2O গ্যাস ইকুইলিব্রিয়াম কার্বন মনোঅক্সাইড গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস ইজ। তাহলে এটা একটু করে দেখতে হবে আর কি। প্রথমে যেটা বলেছে মিথেন গ্যাস প্লাস H2O গ্যাস 2H2O গ্যাস, এখানকার যে সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা K1, সেখান থেকে হচ্ছে বলছে কার্বন ডাই অক্সাইড আর 4 হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর 4 হাইড্রোজেন। এইখানে আমরা বললাম যে এই রিয়াকশনটায় গিবস মুক্ত শক্তির পরিবর্তন ডেল্টা G0 অন। আর একটা বলেছে, এটা 1 নম্বর। আর একটা কি বলেছে, কার্বন মনোঅক্সাইড জল, কার্বন মনোঅক্সাইড গ্যাস প্লাস জল ইকুইলিব্রিয়াম দেওয়া হয়েছে কি কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, এটা K2। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে গিবস মুক্ত শক্তির পরিবর্তন ডেল্টা G2, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমাদের যেটা বের করতে বলা হয়েছে the equilibrium constant for the reaction CH4 gas plus H2O gas equilibrium CO gas plus 3 hydrogen gas is, তাহলে এইটা মিথেনটা থাকবে বাম দিকে আর কার্বন মনোঅক্সাইড থাকবে। আচ্ছা, বুঝে গেছে। এইটাকে যদি এইভাবে করা হয়, আমরা যদি 1 নং ইকুয়েশন মাইনাস, আর এখানে একটু বলে দিই, এখানে তাহলে কি হবে, ডেল্টা G0 অনটা মাইনাস RT ln K1, আর এখানে ডেল্টা G0 2টা কি হবে মাইনাস RT ln K2 হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করছি, তাহলে কি হবে, মিথেন গ্যাস প্লাস কি ছিল 2H2O গ্যাস মাইনাস CO গ্যাস মাইনাস H2O গ্যাস ইকুইলিব্রিয়াম কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস 4 হাইড্রোজেন ছিল, হ্যাঁ 4 হাইড্রোজেন গ্যাস 4 হাইড্রোজেন গ্যাস 4 হাইড্রোজেন গ্যাস মাইনাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস মাইনাস হাইড্রোজেন গ্যাস। তাহলে এই রিয়াকশনের আমরা ধরে নিলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা কে, আর এখানে ডেল্টা G0, তাই তো। তাহলে ডেল্টা G0টা কি হবে, ডেল্টা G02 মাইনাস ডেল্টা G01, সরি 1 মাইনাস 2 করেছি, সরি
1 মাইনাস 2 করেছি, তাহলে এটা হবে ডেল্টা জি জিরো ইকুয়ালস টু, যদি হয় তাহলে সেটা হবে ডেল্টা জি জিরো 1 মাইনাস ডেল্টা জি জিরো 2, তাই তো? তাহলে এইটা আলটিমেটলি যে সমীকরণটা আসছে সেটা দেখো, একটা জল কেটে যাবে, তাহলে মিথেন গ্যাস প্লাস H2O গ্যাস, কার্বন ডাইঅক্সাইড কেটে গেল, তাহলে কার্বন মনোক্সাইডটা বাম দিক থেকে ডান দিকে চলে আসলো। এখানে আমরা লিখতে পারি মাইনাস আরটি এলএন কে ইকুয়ালস টু মাইনাস আরটি এলএন কে অন প্লাস আরটি এলএন কে টু। তাহলে মাইনাস আরটি যদি কমন, মাইনাস আরটি এলএন কে এখানে রেখে দিই, এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কে, এই রিয়াকশনটারই বের করতে বলা হয়েছে, কেটা কি হবে। তাহলে মাইনাস আরটি এলএন কে ইকুয়ালস টু এটা হয়ে যাবে মাইনাস আরটি কমন নিলাম, এলএন কে অন মাইনাস এলএন কে টু, তাহলে মাইনাস আরটি কেটে গেল, তাহলে এটা হবে এলএন কে ইকুয়ালস টু এলএন কে টু মাইনাস কে ওয়ান, মানে কি হবে এলএন কে ওয়ান বাই কে টু, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কে ইকুয়ালস টু কে ওয়ান বাই কে টু। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা কোন অপশনটা টিক মারবো, আমরা মারবো 3 নম্বর, তার মানে অপশন সি, কে ওয়ান বাই কে টু। ঠিক আছে, দেখো এই হচ্ছে গল্প আর কি এটার। The equilibrium constant for reaction CH4 plus H2O থেকে CO কার্বো প্লাস 3H2 গ্যাস, এটা হচ্ছে K1 বাই K2 হবে। তাহলে অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার 8 দাগের ক্ষেত্রে। এবার বলছে if the concept of half life is generalized to quarter life of first order chemical reaction it will be equal to, আচ্ছা এই আমরা রিয়াকশনটা লেখার চেষ্টা করি, এই সমীকরণটাকে লেখার চেষ্টা করি ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। কে ইকুয়ালস টু কি হয় 2.303 টি লগ এ বাই এ মাইনাস এক্স, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি আরো ছোট করে 1/t ইন্টু এলএন এ বাই এ মাইনাস এক্স। ঠিক আছে, এবার হোয়েন হোয়েন টি ইকুয়ালস টু টি হাফ, তাই তো, তখন কি হবে এ মাইনাস এক্সটা কি হয়ে যাবে এ বাই টু হয়ে যাবে আর কি, তাই তো? তাহলে এখান থেকে আমরা যেটা বলবো আর কি, টি হাফ ইকুয়ালস টু 1/k ইন্টু এলএন এ বাই টু, তার মানে টি হাফ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এলএন 2/k। আচ্ছা, এবার কোয়ার্টার লাইফ নাকি একটা বলেছে, দেখো কোয়ার্টার লাইফ, কোয়ার্টার লাইফ বলতে 75% কমপ্লিট হয়ে যাবে, তাহলে টি ইকুয়ালস টু টি অন ফোর্থ, তাই না? সেটা কি হবে এখন এ মাইনাস এক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে এ বাই 4 হবে, তাই তো? তাহলে টি অন ফোর্থ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1/k ইন্টু এলএন এ বাই 4, অর্থাৎ এলএন
4/k, তাই তো? ln 4/k। দেখি অপশন কি আছে। এই তো পেয়ে গেছি, অপশন 2 ln 4/k, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ঠিক আছে? আচ্ছা, ফর জিরো অর্ডার রিয়াকশন ইউনিটস অফ রেট কনস্ট্যান্ট ইজ এক্সপ্রেস অ্যাজ। আচ্ছা, জিরো অর্ডার রিয়াকশনের আমরা রেট ইকুয়েশনটা কি জানি? জিরো অর্ডার রিয়াকশনের জিরো অর্ডার, ফর জিরো অর্ডার রিয়াকশন, তাহলে জিরো অর্ডার রিয়াকশন হলে কি হয়? রেট ইকুয়ালস টু আমরা জানি এ থেকে পি একটা এ হয়, তাহলে কে এ টু দি পাওয়ার, তাই তো? অর্থাৎ রেট, এই রেটটা আবার কি? মাইনাস ডি এ বাই ডিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি, কে এ টু দি পাওয়ার 0, তাই না? এন ইকুয়ালস টু 0, জিরো অর্ডার রিয়াকশন। এবার এখানে গল্প আছে, সেটা হচ্ছে আমার দেখা যাচ্ছে যে রেটটাই রেট কনস্ট্যান্ট, তাহলে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট বলা হয়েছে। দেখো, ফর জিরো অর্ডার রিয়াকশন দ্য ইউনিটস অফ রেট কনস্ট্যান্ট ইজ এক্সপ্রেস অ্যাজ, তাই তো? তাহলে এই যে ডিপি বাই ডিটি, তাহলে গাঢ়ত্ব, তাহলে গাঢ়ত্বের একক কি? মোল পার লিটার, আর টাইম মানে কি? সেকেন্ড, তাহলে ইউনিট কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে এই মোল পার লিটার এটা কি? মোলার, মোলার গাঢ়ত্ব, মোলার মোলার গাঢ়ত্ব। তাহলে আমরা এটা লিখতে পারি, ইউনিটটা কি হবে? ইউনিটটা হবে মোল পার লিটার পার সেকেন্ড, তার মানে মোল পার সেকেন্ড, মোল এই সরি মোলার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড মানে মোলার পার সেকেন্ড। ঠিক আছে? মোল পার লিটার পার সেকেন্ড মিনস মোলার পার সেকেন্ড। তাহলে দেখা যাক, প্রথমটা 10-এর দাগ, মোল পার মোলার পার সেকেন্ড, অর্থাৎ মোল পার লিটার পার সেকেন্ড, মোলার পার সেকেন্ড, এটা মোলার টু দি পাওয়ার 1 সেকেন্ড টু দি পাওয়ার -1, তার মানে মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে? এখানে কিন্তু এম ফর, এই যে ক্যাপিটাল এম ফর মোলার, মোলার গাঢ়ত্ব মোলারিটি বলে, সেই মোলারিটি। ঠিক আছে? তাহলে মোলার পার সেকেন্ড, জিরো অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট। Which of the following statement is incorrect? Frenkel defect is a cation vacancy and is cation interstitial. ঠিকঠাকই আছে, ফ্রেঙ্কেল ডিফেক্টটা ক্যাটায়ন ভ্যাকেন্সি ক্যাটায়ন ভ্যাকেন্সি, তার মানে ক্যাটায়নটা তার ল্যাটিস পয়েন্ট থেকে সরে গিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে যায়, এবং সেই পজিশনটায় ল্যাটিস পয়েন্টটায় ইলেকট্রন অকুপাই করে, তাই তো? না না, মানে ক্যাটায়ন ভ্যাকেন্সি, ক্যাটায়নটা খালি হয়ে যায়, ক্যাটায়নটা জাস্ট ল্যাটিস পয়েন্ট থেকে সরে যায় আর কি, সেই জন্য তো ডেন্সিটির কোনো চেঞ্জ হয় না আর কি। ফ্রেঙ্কেল ডিফেক্টের ফলে জাস্ট ক্যাটায়নটা তার ল্যাটিস পজিশন থেকে ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে আসে আর কি। ঠিক আছে? ক্যাটায়নের আকার যেহেতু কম, মানে ছোট ক্যাটায়নটা আকারে অ্যানায়নের তুলনায়, সেই জন্য অ্যানায়নটা ইন্টারস্টিশিয়াল পজিশনে আসতে পারে না, কিন্তু ক্যাটায়নটা ইন্টারস্টিশিয়াল পজিশনে এসে ফ্রেঙ্কেল ডিফেক্টটা তৈরি করে, তাই তো? তাহলে প্রথম কথাটা ঠিকই আছে, যে ফ্রেঙ্কেল ডিফেক্ট ইজ এ ক্যাটায়ন ভ্যাকেন্সি অ্যান্ড ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল, তাহলে এটা একদম সঠিক একদম। ফ্রেঙ্কেল ডিফেক্ট ইজ অ্যানায়ন ভ্যাকেন্সি, এই কথাটা ভুল, ফ্রেঙ্কেল অ্যান্ড ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল, তাহলে এইটাই আমরা ভুল পেয়ে গেছি। তারপরে এমনি অপশন ছিল, বলছে যে ডেন্সিটি অফ সলিড রিমেন্স আনচেঞ্জ ইন কেস অফ ফ্রেঙ্কেল ডিফেক্ট, তাদের কারণ তো বেরিয়ে যাচ্ছে না ক্রিস্টালের মধ্যে থেকে, বা জাস্ট ল্যাটিস পয়েন্ট থেকে সরে গিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে আসে।
ঠিক আছে? ফ্রেঙ্কেল ডিফেক্টের ফলে কি হয়, শর্টকি ডিফেক্টে কি হয়, সমসংখ্যক ক্যাটায়ন এবং সমসংখ্যক অ্যানায়ন তার ল্যাটিস পজিশন থেকে নিরুদ্দিষ্ট হয়, মানে বেরিয়ে যায়। ঠিক আছে? একদম পুরো, তো সেই জন্য ডেন্সিটিটা কমে যায় আর কি। কিন্তু ফ্রেঙ্কেল ডিফেক্টে কি হয়, ক্যাটায়নটাই তার ল্যাটিস পজিশন থেকে মানে স্টয়সিওমেট্রিক ডিফেক্ট কিন্তু এটা। স্টয়সিওমেট্রির কোনো চেঞ্জ হয় না, রাসায়নিক যে সংখ্যানুপাত তার কোনো চেঞ্জ হয় না। ফ্রেঙ্কেল বা শর্টকি ডিফেক্ট এটা স্টয়সিওমেট্রিক। নন স্টয়সিওমেট্রিক যদি এরকম ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, নন নন স্টয়সিওমেট্রিকে ক্যাটায়ন যদি বেরিয়ে যায় তাহলে এফ সেন্টার তৈরি হয়, বা অ্যানায়ন ভ্যাকেন্সি ডিফেক্ট। আমি যেটা বলছি সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে যেটা হয় আর কি। সেখানে নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট হয়, অ্যানায়ন যদি বেরিয়ে যায়, মানে অক্সাইড, জিঙ্ক অক্সাইডের অক্সাইড যদি বেরিয়ে যায়, সেটা অক্সিজেন ফর্মে বেরিয়ে যায়, ফলে সেই এক্সট্রা যে দুটো ইলেকট্রন উৎপন্ন হয় জিঙ্ক অক্সাইড থেকে, যেমন এরকম একটা জিনিস যেটা এফ কেন্দ্র দিয়ে বলি, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক 2 প্লাস হাফ অক্সিজেন, এই অক্সিজেনটা বেরিয়ে গেল, তাহলে অ্যানায়ন ভ্যাকেন্সি হলো। তাহলে অ্যানায়ন ভ্যাকেন্সির জন্য মেটাল এক্সেস হয়ে গেল, আর মেটাল এক্সেস হয়ে যাওয়ার ফলে অ্যানায়ন যেখানে যেখানে ভ্যাকেন্সি ছিল সেই জায়গাটা এফ কেন্দ্র তৈরি হলো, তাতে ইলেকট্রনগুলো সেই জায়গাটা অকুপাই করলো এবং এর জন্য একটা বর্ণবিন্দু তৈরি হলে এই ইলেকট্রনগুলো এক্সাইটেশনের মাধ্যমে কালার দেখায় আর কি। ঠিক আছে? ইলেকট্রনের যে লাইটটা অ্যাবজর্ব করে তার অনুবন্ধীটা ছাড়ে, সেই জন্য কালারটা দেখা যায় আর কি। সেটা নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। কিন্তু এখানে যে ফ্রেঙ্কেল ডিফেক্ট বা শর্টকি ডিফেক্ট বলা হয়েছে, ফ্রেঙ্কেল ডিফেক্ট এবং শর্টকি ডিফেক্ট দুটোই কিন্তু স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। নন স্টয়সিওমেট্রিক হচ্ছে ডিফেক্ট ওই মেটাল এক্সেস ডিফেক্ট বা অ্যানায়ন ভ্যাকেন্সি ডিফেক্ট, এইরকম জিনিস যেগুলো, সেগুলো নয় এটা। ফ্রেঙ্কেল ডিফেক্ট বা শর্টকি ডিফেক্ট এটা কিন্তু স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। এখানে কিন্তু রাসায়নিক সংখ্যানুপাতের কোনো চেঞ্জ হয় না, আফটার ডিফেক্ট এবং বিফোর ডিফেক্ট। ঠিক আছে? বিফোর ডিফেক্টের যে স্টয়সিওমেট্রি থাকে 1:1 যদি থাকে, আফটার ডিফেক্টের ও কিন্তু স্টয়সিওমেট্রিটা 1:1 থাকবে। ঠিক আছে? তাহলে সেই ফ্রেঙ্কেল ডিফেক্ট আর শর্টকি ডিফেক্ট দেখায়, এটা একটা কোয়েশ্চেন পড়ে, দুজনই দেখায় ফ্রেঙ্কেল আর শর্টকি, সেটা হচ্ছে এজিবিআর। এটা হায়ার সেকেন্ডারি দের জন্য খুবই ইম্পর্টেন্ট, এসএলএসটি তো আসতে পারে, কোনো বাট নয়। তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্ট আর শর্টকি ডিফেক্ট কি বললাম? ফ্রেঙ্কেল ডিফেক্টটা কখন হয়, যখন ক্যাটায়নটা ল্যাটিস পয়েন্ট থেকে সরে গিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে যায়, তখন ক্যাটায়ন তার ল্যাটিস পজিশন থেকে সরে গিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে যায়, তখন ফ্রেঙ্কেল ডিফেক্ট তৈরি হয়। বেসিক্যালি ক্যাটায়ন কেন যায়? কারণ ক্যাটায়নের আকারটা ছোট রিলেটিভ টু অ্যানায়ন। অ্যানায়নের আকার কিন্তু বড়, সেই জন্য ক্যাটায়নটাই সাধারণত ক্যাটায়নটাই ইন্টারস্টিশিয়াল পজিশনে যায়। আচ্ছা, ফ্রেঙ্কেল ডিফেক্টের ফলে কিন্তু ডেন্সিটির কোনো চেঞ্জ হয় না ক্রিস্টালের। ঠিক আছে? শর্টকি ডিফেক্টে কি হয়? শর্টকি ডিফেক্টে সেম নাম্বার অফ ক্যাটায়ন এবং অ্যানায়ন মিসিং হয় তার ল্যাটিস পয়েন্ট থেকে, তাই তো? সেই জন্য সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন যেহেতু ল্যাটিস পজিশন থেকে বেরিয়ে চলে যাচ্ছে, সেই জন্য ডেন্সিটিটা কিন্তু কমে যায়। আর ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে না ল্যাটিসের মধ্যে থেকে, জাস্ট সরে যাচ্ছে। কথাটা ভালো করে বুঝবে, জাস্ট সরে যাচ্ছে। সেই জন্য কিন্তু ইন্টারস্টিশিয়াল পজিশন, অর্থাৎ ফাঁকা স্থানে চলে আসছে ল্যাটিস পয়েন্ট থেকে, সেই জন্য ডেন্সিটিটা কিন্তু আনচেঞ্জ থাকে। তাহলে এইখানে যে পয়েন্টগুলো বলা হয়েছে এক্সেপ্ট পয়েন্ট 2 সবগুলোই ঠিক। তাহলে এখানে কিন্তু 2 নম্বরটা হবে ফ্রেঙ্কেল ডিফেক্ট ইজ অ্যান অ্যানায়ন ভ্যাকেন্সি অ্যান্ড ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল। তাহলে অ্যানায়ন ভ্যাকেন্সির জন্য হয় না, ওটা ক্যাটায়ন ভ্যাকেন্সি এবং ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল। ক্যাটায়নটা তার ল্যাটিস পজিশন থেকে বেরিয়ে গিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে আসে। ঠিক আছে? তাহলে এই ইনফরমেশনটা ভুল দেওয়া আছে, সেই জন্য বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। তাহলে এটা অপশন বি হবে, 11 দাগ অপশন বি। ওকে। আচ্ছা, the value of D111 in cubic crystal is 3 to 5.6 pm. The value of D33 is, আচ্ছা, একটা ফর্মুলা আছে একদম, সলিড স্টেট কেমিস্ট্রিতে তোমরা পড়েছো, DHKL, মিলার ইন্ডিসেস HKL, এ বাই কিউবিক সিস্টেমের ক্ষেত্রে √H² প্লাস K² প্লাস L²। তাহলে এইখানে বলেছে D11, তাহলে এটা কি হবে? A বাই √1²
তাই তো? এবার D11 এর মানটা কত বলে দিয়েছে দেখো, D11 এর মানটা বলে দিয়েছে 325.6, 325.6, তাহলে a/√3, তাহলে এর মান হবে 3 এর সাথে গুণ হবে, তাহলে দাঁড়াও √3টা গুণ করে নিই। তো 63.94, মানে এটাকে আমরা 564 ধরে নিতে পারি, এত পিএম। হুম, 563.94, সেটাকে আমরা 564 ধরে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা, অসুবিধা নেই। এবার আমাদের যেটা বলেছে D33, একদম সিম্পল ক্যালকুলেশন হবে, a/√3² প্লাস 3² তাহলে 564 পিএম বাই √27। আচ্ছা, এইটা একটু দেখো, ক্যালকুলেশন যদি সবসময় মাথায় না আসে, তাহলে 25 রুট করলে কত হয়? 5 হয়, তাহলে প্রায় 5, 5-এর থেকে সামান্য একটু বেশি, তাই তো? তাহলে সেইটা 564কে যখন এটা দিয়ে ভাগ করবো, তাহলে 100-র আছে, 100-র কাছাকাছি, তা 564 বাই প্রায় 5 ভাগ করছি, 564কে ভাগ করছি প্রায় 5 দিয়ে, 5-এর থেকে সামান্য একটু বেশি, তাহলে এটা 100-র একটু বেশি হবে সামান্য, তাই তো? তাহলে এই 100-র কাছাকাছি কোন অপশনটা আছে সেখানে টিক মেরে দাও। দেখো, এখানে যেগুলো আছে তার মধ্যে থেকে 100-র কাছাকাছি এটা, তাহলে উত্তর হবে অপশন সি, 108.5, অর্থাৎ D33 108.5 পিএম। ওকে, 108.5 পিএম। আচ্ছা, নেক্সট, the pH of solution prepared from 0.005 mole, 0.005 mole of barium hydroxide, মানে ব্যারাইটা, in 100 cc water. pH of solution prepared from 0.005 mole of baryta in 100 cc water is, আচ্ছা, আগে প্রথমে আমরা ব্যারাইটার যে কনসেন্ট্রেশন সেটা বের করতে হবে, মানে বিএ, কত দাগ, এটা 13, কনসেন্ট্রেশন অফ ব্যারাইটা, মোল 0.005 মোল, আচ্ছা, বাই ভলিউম 100 ml, তাহলে মোল তো হয়েছে, মোল পার লিটার যদি করি তাহলে 100 ml বাই 1000, এত লিটারে কনভার্ট করে নিলাম, তাহলে এটা হবে 10 গুণ হয়ে যাবে ওটাই, 0.05 মোল পার লিটার হয়ে গেল। এটা ব্যারাইটা। এবার ব্যারাইটা কিভাবে বিয়োজিত হবে? ব্যারাইটা বিয়োজিত হবে Ba2 প্লাস 2OH মাইনাস, তাহলে এর কনসেন্ট্রেশন যদি 0.05 মোল হয়, মোল পার লিটার হয়, তাহলে OH এর কনসেন্ট্রেশন কত হবে? 2 ইন্টু 0.05 মোল পার লিটার, তাহলে 0.1 মোল পার লিটার, এটা ব্যারাইটা। তাহলে এইবার যেহেতু এটা ক্ষার, তাহলে পিওএইচ বেরোবে, তাহলে পিওএইচ বের করার ফর্মুলা হচ্ছে -log 10 বেস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন, তাহলে সেটা কত হবে? -log 10 বেস 0.1, 0.1 মানে 10 টু দি পাওয়ার
মাইনাস অন, তাহলে 10⁻⁻1 মানে ওই যে মাইনাস অনটা সামনে আসবে, তাহলে মাইনাস অন আর মাইনাস মিলে অন হয়ে গেল, তাহলে পিওইচ হয়ে গেল, পিওইচ হয়ে গেল 1। তাহলে আমরা কি জানি পিএইচ 14 মাইনাস পিওইচ, তাহলে 14 মাইনাস 1, তাহলে 13 হবে, 13। দেখা যাক, the pH of solution prepared from 0.005 mole of baryta in 100 cc water is 13, অর্থাৎ অপশন ডি, অপশন ডি কিন্তু রাইট আনসার হিয়ার। ওকে, আচ্ছা, এরপরে 14 দাগ দেখা যায়, দ্য আয়নিক স্ট্রেংথ অফ 0.1 মোলার অ্যাকুয়াস সলিউশন অফ ফেরিক সালফেট Fe2SO4 ইজ। আচ্ছা, এটা করতে হবে, একদম ফর্মুলা আছে, আগে আমাদের কনসেন্ট্রেশন অফ আয়নগুলো বের করে নিতে হবে, যেমন কনসেন্ট্রেশন অফ সল্ট দেওয়া আছে, তাই তো, ফেরিক আয়ন আর সালফেট আয়নের কনসেন্ট্রেশন বের করতে হবে। আগে এটা কিভাবে বিয়োজিত হয়, এটা বিয়োজিত হয় দুটো আয়রন 3+, তিনটে SO4 2- দেবো। এর কনসেন্ট্রেশন কত বলে দিয়েছে, 0.1 মোলার বলে দিয়েছে। 0.1 মোলার বলে দিলে এর কনসেন্ট্রেশন তো দ্বিগুণ হবে আয়রন 3+ এর, তো 0.2 মোলার হবে, আর তার 3 গুণ হবে সালফেট আয়নের কনসেন্ট্রেশন, তাই তো, তাহলে সালফেট আয়নের কনসেন্ট্রেশন হবে 0.3 মোল। হুম, আচ্ছা, এবার আয়নিক স্ট্রেংথ, আয়নিক স্ট্রেংথের, আয়নিক স্ট্রেংথের ফর্মুলা হচ্ছে আই সামেশন ওভার অফ CI/ZI তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে সেই ফর্মুলাটা বসালেই আয়নিক স্ট্রেংথ সেটা হবে, প্রথমে ক্যাটায়নের জন্য তার কনসেন্ট্রেশন 0.2, হাফটা থাকলো আগে, একটা হাফ আছে, +3 তার স্কোয়ার, 0.3 ইন্টু -2 স্কোয়ার। তাহলে এখান থেকে আই বেরাবে 0.2 ইন্টু 9, 0.3 ইন্টু 4, তাই তো, আই কত হবে, হাফ অফ 1.8 1.2, তার মানে এটা ভাগ হয়ে গিয়ে চলে আসবে আর কি 3/2, তার মানে আই হয়ে গেল 1.5, আই হয়ে গেল 1.5 মোলার, অর্থাৎ 1.5 উত্তর আসবে। দেখা যাক, 1.5, 14 দাগের উত্তর অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, অপশন ডি রাইট অ্যান্সার হিয়ার। আচ্ছা, এটা ভালো করে পড়ে 15 দাগটা, 15 দাগটা বলছে, দ্য উইথ increase in temperature gives free energy for adsorption of gas onto a solid surface. One become more positive from a positive value, become more negative from a positive value, তারপরে বলছে become more positive from negative value, become more negative from negative value। দেখা যাক, এটাকে একটু বোঝার চেষ্টা করা যাক। দেখো, এটা কত দাগ, আমরা 15 দাগ দেখলাম, 15, 15 দাগ। দেখো, ডেল্টা জি ইকুয়ালস টু আমরা সবাই জানি ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। আচ্ছা, এমনি আমরা এই যে ডেল্টা জিটা
নেগেটিভ কখন বলি? যদি স্পন্টেনিয়াস হয়। স্পন্টেনিয়াস স্পন্টেনিয়াস তাই তো নেগেটিভ। আচ্ছা, ফর অ্যাডজর্পশন আগে আমরা এটা আলোচনা করব। অ্যাডজর্পশন অধিশোষণের ক্ষেত্রে কি হয়? ডেল্টা এইচ এটা নেগেটিভ হয়, ডেল্টা এইচ লেস দেন 0 হয়, আর ডেল্টা এসটা যেহেতু অ্যাডজর্পশনে এন্ট্রপি কমে যায়, গ্যাসটা যদি সলিড সারফেসের উপর অ্যাডজর্ব হয় তাহলে গ্যাসের এন্ট্রপিটা কমে যায়, তাহলে অ্যাডজর্পশন প্রসেসে এন্ট্রপি কমে যায়, অর্থাৎ ডেল্টা এসটা আমরা বলি নেগেটিভ। ক্লিয়ার? এবার যদি স্পন্টেনিয়াস প্রসেস হয় তাহলে এখানে দেখো এটা নেগেটিভ, এটা স্পন্টেনিয়াস কি অ্যাডজর্পশন দেখা যাক। দেখো ডেল্টা এইচ নেগেটিভ, টিটা যদি পজিটিভ, টি পজিটিভ, তাহলে ডেল্টা এস নেগেটিভ, তাহলে এই যে ডেল্টা এইচ এর মান যদি টি ডেল্টা এস এর পরম মানটা যদি এর পরম মানের থেকে বেশি হয় তাহলে ডেল্টা জিটা নেগেটিভ হবে, তাই তো? তাহলে স্পন্টেনিয়াস হবে। এবার এখানে যেটা বলছে টেম্পারেচার বাড়ালে কি হবে? টেম্পারেচার বাড়ালে এই টি ডেল্টা এসটা বেড়ে যাবে। তাহলে বাড়তে থাকলে এটা এটা যদি বাড়তে থাকে তাহলে ডেল্টা জিটা পজিটিভের দিকে যাবে, তাই তো? ডেল্টা জিটা পজিটিভের দিকে যাবে, ভালো করে বুঝো। উল্টো হয়ে যাবে, যদি টেম্পারেচারটা বাড়তে থাকে তাহলে ডেল্টা এইচ এর থেকে টি ডেল্টা এস এর পরম মানটা বেশি হয়ে যেতে পারে। তাই যদি হয় তাহলে এইখানে তাহলে কি মনে হচ্ছে আর কি অপশন কোনটা হবে একটু দেখা যাক। এখানে যে অপশনটা হবে এখানে বলছে বিকামস মোর পজিটিভ ফ্রম এ পজিটিভ ভ্যালু, বিকাম মোর নেগেটিভ ফ্রম পজিটিভ ভ্যালু, বিকাম মোর পজিটিভ ফ্রম নেগেটিভ ভ্যালু। এই অপশনটা কিন্তু রাইট হবে, অপশন সি বিকাম মোর পজিটিভ, বিকামস মোর পজিটিভ ফ্রম নেগেটিভ ভ্যালু। যে আমরা ধরে নিলাম প্রথমে স্পন্টেনিয়াস ছিল, এটা ধরে নাও প্রথমে এই কন্ডিশন ছিল, প্রথমে স্পন্টেনিয়াস ছিল, তার মানে এইটা এই অবস্থাটা ছিল। এইবার পরে কি হলো, টেম্পারেচারটা বাড়ানো হচ্ছে, টেম্পারেচারটা বাড়ানো হলো, তাহলে টেম্পারেচার বাড়ালে হয়তো বা এর থেকে এর যে পরম মানের থেকে এর পরম মানটা বেড়ে গেল, এইটা বেড়ে গেল, তখন তো ডেল্টা জিটা কি হয়ে যায়, পজিটিভের দিকে চলে যাবে, তাই তো? কারণ এই ডেল্টা এস এর সাইনটা নেগেটিভ, সেই সাইনটা নেগেটিভ হলে এটা প্লাস হয়ে যায় মাইনাসটা, তাই তো? মাঝখানের যে মাইনাসটা, ক্লিয়ার? সেই জন্য দেখো ডেল্টা জিটা কিন্তু প্লাস হয়ে যাবে, নন স্পন্টেনিয়াস হয়ে যাবে, তাহলে স্পন্টেনিয়াস থেকে নন স্পন্টেনিয়াসের দিকে যাবে, তাহলে ওই অপশনটাই কারেক্ট হবে আর কি, বিকামস মোর পজিটিভ ফ্রম এ নেগেটিভ ভ্যালু। ঠিক আছে, এটাই হচ্ছে অপশন সি। আচ্ছা, এর পরেরটা দেখা যাক, ১৬ দাগ। ডিসপারশন অফ সলিড ইন লিকুইড, লিকুইড ইন গ্যাস অ্যান্ড লিকুইড ইন লিকুইড। লিকুইড ইন লিকুইড হচ্ছে ইমালশন, লিকুইড ইন গ্যাস, লিকুইড ইন গ্যাস হচ্ছে এরোসল, আর সলিড ইন গ্যাস সল, তাহলে সল এরোসল ইমালশন। ঠিক আছে, তাহলে অপশন দুইটা হচ্ছে সল এরোসল অ্যান্ড ইমালশন। সলিড ইন লিকুইড এটা সল, লিকুইড ইন গ্যাস এটা এরোসল, আর লিকুইড ইন লিকুইড এটা হচ্ছে ইমালশন, একদম
ক্ষুদ্র কনসেপ্টর। তাহলে অপশন কোনটা হলো এখানে? অপশন বি, 16 দাগ অপশন বি। আচ্ছা, হুইচ ইজ এ হুইচ ইজ এ চেইন গ্রোথ পলিমার? হ্যাঁ, চেইন গ্রোথ বলতে এখানে দেখো পলিপ্রোপিলিন, ঠিক আছে? প্রোপিলিন যেমন ইথিলিন যেরকম হয়, একদম পলিইথিলিন যেরকম হয় সেরকম পলিপ্রোপিলিন। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, চেইন গ্রোথ। আচ্ছা, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ থার্মোসেটিং পলিমার? পলিথিন বলেছে, নিওপ্রিন বলেছে, পিভিসি বলেছে, ব্যাকেলাইট বলেছে। ব্যাকেলাইট ইজ এ থার্মোসেটিং পলিমার। ফেনল ফর্মাল রেজিন, এটা ব্যাকেলাইট, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে দেখো, ফর অ্যান ইলেকট্রন হুজ এক্স positional uncertainty is 10 to the power minus 10 meter and the uncertainty of the x component of velocity in meter per second will be the order of. আচ্ছা, for electron whose x positional uncertainty is 10 to the power minus 10 meter and the uncertainty in the x component of velocity is in meter per second. আচ্ছা, আনসার্টেনটি ইন এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি, আচ্ছা সেটা বের করতে হবে, সেটা কি অর্ডারে থাকবে আর কি, দেখা যাক। ডেল্টা এক্স, ডেল্টা পি এক্স আমরা ইকুয়ালস টু ধরেই করি, মিনিমাম কন্ডিশনটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এরপর ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স কি হয়? গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। তাহলে আমরা ইকুয়াল টু মিনিমাম কন্ডিশনটা যদি করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স এইচ বাই 4 পাই এম। এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে ডেল্টা ভি এক্সটা আমাকে বের করতে হবে। এইচ এর মান কত? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার 34 জুল সেকেন্ড। 4 ইন্টু 3.14, আচ্ছা 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার 31, এটা কেজি, ইন্টু এক্স, এক্স হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার বলেছে, 10 টু দি পাওয়ার মাইনাস 10, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। হ্যাঁ, যা হোক, এটা কি অর্ডারে আসবে সেটা বের করতে হবে, তাই তো? দেখো, এইটা আমরা এইভাবে ভাবি, ডেল্টা ভি এক্স 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 বাই, এটা আমরা 9 ধরি, 3 ধরি, প্রায় যেটা ধরি আর কি, অ্যাপ্রক্সিমেটলি 3 4 12, ঠিক আছে? 12 আর 9 এইভাবে ধরে নিই, 108 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, এটা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 41 হয়ে যাচ্ছে, মিটার পার সেকেন্ড হবে এইটা। পরের লাইনে আমি আরেকটু করে 6.6 10.8 করে দিলাম, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 বা এইটা কি করে দিলাম, 10 ভাগ করেছি, 10 গুণ হয়ে যাবে, তো 10 টু দি পাওয়ার 40। তাহলে এইটা দেখো আর কি, আলটিমেটলি সূচক করলে যেটা আসছে এইটা, ডেল্টা ভি এক্স কিন্তু 10 টু দি পাওয়ার 6 অর্ডারে আসছে, 10 টু দি পাওয়ার 6 অর্ডার, এইটা ভাবো, ঠিক আছে?
10 to the power 6. Option A is the right answer here. The energy required to break 1 mole of CCl bonds in Cl2 is 240 kilojoule per mole. The longest wavelength of light capable of breaking of a single CCl bond is. CCl বন্ধন ভাঙতে সর্বোচ্চ যে ওয়েভলেন্থের আলো লাগবে। এখানে সিসিএল এনার্জি বলে দিয়েছে, তাহলে এইটা ওই আমরা এইভাবে করতে পারি। এটা কত হতো 20 দাগ E equals to NaHC by ল্যামডা, তাই তো? তাহলে এখানে ল্যামডাটা তাহলে কি হবে? ল্যামডাটা 6.022 into 10 to the power 23 into 6.626 into 10 to the power minus 34 into 3 into 10 to the power minus 10 to the power 8, 3 into 10 to the power 8 by E এর মান কত 242 কিলোজুল বলেছে, তাহলে 242 into 10 to the power 3, তাই না? এটাকে একটু ক্যালকুলেট করতে হবে আর কি। 6.022 into 6.626 into 3 এইদিকে 10 to the power 10 to the power minus 3 হুম হুম by into 10 to the power 3, তাই তো? তাহলে ল্যামডা এটা ভাগ করে ড্যাশ ইন্টু 10 to the power minus 6, এটা আসছে মিটারে, তাই তো? মিটারে আসছে। তো এটাকে করে গুণ ভাগ করি, কি গুণ করবো 6.626 ইন্টু 6.022 ইন্টু 3 ভাগ 242, এটা আসছে 494.6 ইন্টু 10 to the power minus 3, তাই তো? কারণ তাহলে আলটিমেটলি হয়ে গেল 494.6 ইন্টু 10 to the power minus 9 মিটার। তার মানে আমরা লিখতে পারি এটাই ল্যামডা 494 ন্যানোমিটার, তাই তো? 10 to the power minus 9 মিটার মানে ন্যানোমিটার। তাহলে দেখো কোনটা অপশনে আছে, 494 ন্যানোমিটার, অপশন ডি। অপশন ডি রাইট আনসার। বলছে the total number of steps involved and total number of beta particle emitted in the spontaneous decay of uranium to lead respectively are। আচ্ছা, এটা একটু দেখা যাক। এই ধরনের প্রবলেম যদি পড়ে তাহলে কিভাবে করবে আর কি। 21 দাগ ছিল, তাই? 21 টোটাল নাম্বার অফ স্টেপ। ইউরেনিয়াম 92 থেকে 238, সেখান থেকে হচ্ছে লেড, এইটা হচ্ছে। এখানে বলছে কটা স্টেপ আছে আর
কটা বিটা পার্টিকেল এমিট হচ্ছে। তাহলে আলফা বিটা পার্টিকেল এমিট হবে এখানে বেসিক্যালি। তাহলে আমরা ধরে নিই আলফা পার্টিকেল এমিট হবে এক্স সংখ্যক, আর বিটা পার্টিকেল এমিট হবে ওয়াই সংখ্যক। ঠিক আছে, আমরা এইভাবে ধরে নিচ্ছি। তাহলে আলফা পার্টিকেল মানে কি অ্যাকচুয়ালি? হিলিয়াম 2 প্লাস আয়ন। আর বিটা মানে এটা, তাই না? আচ্ছা, তাহলে একটা হিলিয়াম পার্টিকেল বেরানো মানে চার্জটা বা প্রোটন সংখ্যাটা 2 একক কমে যাবে, ভর সংখ্যাটা 4 একক কমে যাবে। আর একটা বিটা পার্টিকেল বেরানো মানে, ভালো করে বুঝবি, একটা বিটা পার্টিকেল বেরানো মানে চার্জ বা প্রোটন সংখ্যা 1 একক বাড়বে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে এইখানে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি ডেল্টা জেড, ডেল্টা জেড, ডেল্টা জেড কত? 92 থেকে 82 হয়েছে, তার মানে কত? 10। আর ডেল্টা এ কত হয়েছে? 238 থেকে 206 হয়েছে, 32। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে জিনিসটা, আলফা পার্টিকেল যদি এক্স সংখ্যক বেরায় তাহলে টোটাল চার্জ কত হবে? 2x। আচ্ছা, 2x। আর বিটা পার্টিকেল বেরালে উম, বিটা পার্টিকেল যেটা বেরাচ্ছে সেই বিটা পার্টিকেল বেরালে কি হয়? চার্জ আর কি এক একক করে বেড়ে যায়। তাহলে পরিবর্তনে -1, সেটা কত? 10। এক্স মাইনাস ওয়াই, এই 2x মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু 10 হবে। ওয়াই সংখ্যক আছে এক একজনের জন্য -1, সেই জন্য মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু 10। আর একটা সমীকরণ কি পাবো? ঘট সংখ্যার পরিবর্তন যদি বলি 4 একক, আর এর জন্য 0, দ্যাট ইজ 32, তাই তো? তাহলে 4x ইকুয়ালস টু, এখান থেকে পেয়ে গেলাম 4x, এটা 1 নম্বর সমীকরণ। এটা 2 নম্বর সমীকরণ। কি 4x পেয়ে গেলাম আমরা 32, তাহলে x কত? এখান থেকে x 8, তাহলে আলফা বেরোলো 8টা, তাহলে বিটা কত বেরোবে? 2x, তাহলে y ইকুয়ালস টু 10, সরি এখানে 16 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 10, তাহলে ওয়াই ইকুয়ালস টু 6। ঠিক আছে, তাহলে আলফা বেরোচ্ছে 8টা আর বিটা বেরোচ্ছে 6টা। ঠিক আছে, এইবার বলেছে দেখো আলফা কটা বেরোচ্ছে সেটা জিজ্ঞেস করা হয়নি, এখানে বলেছে কটা স্টেপ। যদি আমরা ইন্ডিভিজুয়াল আলফা বা ইন্ডিভিজুয়াল বিটা বলি, তাহলে 8টা আলফা বেরোনোর জন্য 8টা স্টেপ, আর 6টা বিটা বেরোনোর জন্য 6টা স্টেপ, তাহলে টোটাল 8 প্লাস 6 মানে 14 স্টেপ। এত স্টেপ হবে। হুম, ঠিক আছে, এত স্টেপ হবে। তাহলে 14টা স্টেপ হবে, 14 স্টেপস, অ্যান্ড বিটা পার্টিকেল এমিটেড সেটা হচ্ছে 6। দেখো 14 আর 6 কোথায় আছে? 14, 14 আর 6 সেটা হচ্ছে 14, 6 অপশন 2, তার মানে অপশন বি। ঠিক আছে, ক্লিয়ার? দ্য স্পিসিস neon and 19 neon and 14 carbon emit a positron and and a beta particle respectively. The resulting species formed are respectively. আচ্ছা, নিয়ন বলছে পজিস্ট্রন এমিট করছে আর এটা বিটা পার্টিকেল এমিট করছে কার্বন 14। আচ্ছা, এটা আরো সিম্পল। নিয়ন নিয়ন বলছে পজিস্ট্রন আর বিটা হচ্ছে কার্বন। আচ্ছা, 22-এর দাগ, তাই না? হুম, নিয়ন কি বের করছে? পজিস্ট্রন। আচ্ছা, তাহলে ডান দিক এবং বাম দিক
ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু নিয়ন মানে কত 10 জেড পরমাণু ক্রমাঙ্ক, তাহলে এটা 1 একক কমবে পজিট্রন বেরোলে। তাহলে 9 কার 9 পরমাণু ক্রমাঙ্ক ফ্লোরিনের, তাহলে এটা হবে ফ্লোরিন। আচ্ছা, কারণ দেখো উভয় দিকে পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যাটা একই রাখতে হবে। আচ্ছা, এই 9 + 1 হলে 10, 19 + 0 মানে 19। আচ্ছা, আর একটা কি বলেছে, কার্বন 14, 6C14, এটা বিটা বের করবে বলেছে। বিটা মানে এটা। আচ্ছা, তাহলে 14 হবে, 7 হবে। তাহলে 7 আবার পরমাণু ক্রমাঙ্ক কার? 7 পরমাণু ক্রমাঙ্ক নাইট্রোজেনের, তাই তো? 7 - 1 মানে 6, উভয় দিকে সমান হলো চার্জ ব্যালেন্স বা পরমাণু ক্রমাঙ্ক বা ভর সংখ্যা ব্যালেন্স, তাই তো? তাহলে ক্লোরিন আর নাইট্রোজেন, ক্লোরিন নাইট্রোজেন, অপশন বি, ক্লোরিন নাইট্রোজেন। আচ্ছা, the decreasing order of first ionization energy of the following element, জেনন, বেরিলিয়াম, আর্সেনিক, অ্যালুমিনিয়াম। আচ্ছা, দেখা যাক। দেখো জেনন ইলেকট্রন বিন্যাস 5s2 5p6, সব থেকে বেশি হবে। নিষ্ক্রিয় গ্যাস, ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন, বেরিলিয়াম 1s2 2s2। আচ্ছা, আর্সেনিক নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক 4s2 4p3। আর একটা কি বলেছে, অ্যালুমিনিয়াম 3s1। তাহলে অ্যালুমিনিয়াম থেকে ইলেকট্রন সহজে বেরোবে, কারণ ও যদি ইলেকট্রনটা ত্যাগ করে দেয় তাহলে ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। এটা হাফ ফিল, তার জন্য কিছুটা স্টেবল, এটা ফুলফিল তার জন্য স্টেবল, তার থেকে ইনার্ট গ্যাস আরো বেশি, তাই তো? তাহলে আলটিমেটলি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি কি হবে, জিননের সব থেকে বেশি হবে, তারপর বেরিলিয়াম, তারপর আর্সেনিক, তারপরে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এটা ফার্স্ট আই। কোন অপশন দেখো এখানে, প্রথম অপশনটাই, this is the option A. The electronegativity difference is the highest for the pair. আচ্ছা, একটা জিনিস দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে সব থেকে ইলেকট্রোপজিটিভ এর মধ্যে পটাশিয়াম। আর ফ্লোরিন, ক্লোরিন, তাহলে ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভ, এটা মোর ইলেকট্রোনেগেটিভ, আর এটা হচ্ছে মোর ইলেকট্রোপজিটিভ পটাশিয়াম। তাহলে যত ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার বেশি হবে আর যত ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার বেশি হবে, এদের দুজনের ডিফারেন্স ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হবে। তাহলে কি হবে উত্তর এখানে দেখো, মানে কে এফ। ঠিক আছে, তাহলে অপশন বি, কে আর এফ এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এখানে যেগুলো দেওয়া আছে, কারণ আমরা জানি গ্রুপের পর থেকে নিচে গেলে ইলেকট্রো পজিটিভিটি বাড়ে কোন একটা আর ইলেকট্রোনেগেটিভিটি কমে। ঠিক আছে, তাহলে ফ্লোরিন থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কম, ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক ওখানে, আর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের মধ্যে পটাশিয়াম সর্বাধিক তড়িৎ ধনাত্মক, সেজন্য পটাশিয়াম এবং ফ্লোরিনের মধ্যে যে তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স হবে সেটা সর্বাধিক হবে। It is because of inability of ns2 electron, spelling mistake আছে, electrons of the valence shell to participate in bonding that
It is because of inability of NH2 electrons, inability of NH2 electrons of valence shell to participate in bonding। আচ্ছা, NH2 ইলেকট্রন যেটা ভ্যালেন্স শেলের NH2 ইলেকট্রন থাকে সেটা বলছে বন্ডিং এ পার্টিসিপেট করে না। তার মানে ইনার্ট পেয়ার এফেক্টের কথা বলছে এখানে। কি বলছে? ইনার্ট পেয়ার এফেক্টের কথা বলছে, ইনার্ট পেয়ার এফেক্ট। তাহলে ইনার্ট পেয়ার এফেক্ট আমরা জানি এখানে যে কটা আছে, এখানে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তাহলে গ্রুপের উপর থেকে নিচে গেলে, যত আমরা গ্রুপের উপর থেকে নিচে যাব, কোন একটা গ্রুপের যত উপর থেকে নিচে যাব তত ইনার্ট পেয়ার এফেক্টটা বৃদ্ধি পায়, তাই তো? কোন একটা পার্টিকুলার গ্রুপের উপর থেকে নিচে গেলে ইনার্ট পেয়ার এফেক্টটা বৃদ্ধি পায়, তাই তো? তাহলে এখানে ইনার্ট পেয়ার এফেক্টটা সব থেকে বেশি লেডের হবে। তার লেডের হওয়ার জন্য লেড 4+ একদম স্টেবল না, লেড 4+ রেখে দিলে সঙ্গে সঙ্গে এটা 2+ চলে যাবে। তাহলে লেড 4+ থাকলেই সেই সঙ্গে সঙ্গে কি করবে? সেই সঙ্গে সঙ্গে কিন্তু 4+টা 2+ চলে যাবে। PB4 থেকে কি হয়ে যাবে? PB2+। তার মানে লেড নিজে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কি হয়ে, দুটো ইলেকট্রন গ্রহণের মাধ্যমে PB4+ সহজে PB2+ এ পরিণত হয়, নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে। তার মানে অক্সিডাইজিং এজেন্ট PB4+। আর SN2+ এর ক্ষেত্রে ইনার্ট পেয়ার এফেক্টটা রিলেটিভলি লেডের থেকে কম। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, রিলেটিভলি লেডের থেকে কম। ইনার্ট পেয়ার এফেক্ট কিন্তু টিনেরও আছে, টিনেরও কিন্তু ইনার্ট পেয়ার এফেক্ট আছে, কিন্তু টিনের ক্ষেত্রে রিলেটিভলি কম ইনার্ট পেয়ার এফেক্টটা। সেই জন্য আমি যদি বলি SN2+ SN4+ এর মধ্যে রিলেটিভলি কে বেশি স্টেবল, SN2+ আর SN4+, 4+টা রিলেটিভলি একটু স্টেবল হবে, ঠিক আছে? কিন্তু SN2+ কি স্টেবল না? SN2+ ও স্টেবল। এই ইনার্ট পেয়ার এফেক্টটা কিছুটা হলেও আসে, সেই কিছুটা হলে আসলে SN2+ এ যাওয়ার চেষ্টা করে। কিন্তু লেডের ক্ষেত্রে 4+ এও থাকতেই চায় না। 4+ এতটা ইনার্ট পেয়ার এফেক্ট, সেজন্য সহজেই 2+ এ চলে যায় লেডের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে এইটাই মাথায় রাখতে হবে, রিলেটিভলি কিন্তু PB4+টা অক্সিডাইজিং ইন নেচার আর SN2+টা রিডিউসিং ইন নেচার। এটা ইনার্ট পেয়ার এফেক্টের জন্যই হয়। ঠিক আছে? তাহলে এটা হবে অপশন 25 দাগ, অপশন এ। এইটা রাইট অ্যান্সার। আমি আর বললাম না। আচ্ছা, তারপরে বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ স্পিসিস হ্যাভ দ্য সেম বন্ড অর্ডার। দেখো, এটা এমও থিওরি থেকে এমও ইলেকট্রনিক কনফিগারেশন লেখা যায়। তাহলে এমও ইলেকট্রনিক কনফিগারেশন না লিখেও সেম বন্ড অর্ডার হয় সেটা বলা যায়, যদি আইসো ইলেকট্রনিক হয়। ঠিক আছে? তাহলে আইসো ইলেকট্রনিক কি হয়েছে এরা? দেখো, দেখো বন্ড অর্ডার তখনই সেম হবে যদি আইসো ইলেকট্রনিক হয় এমও দিয়ে। তাহলে আমরা টোটাল নাম্বার যদি ইলেকট্রন কাউন্ট করি এখানে, তাহলে টোটাল, তাহলে এমও লেখারই দরকার নেই। এমও ইলেকট্রনিক যে কনফিগারেশন, এমও ইলেকট্রনিক কনফিগারেশনটা কিন্তু হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে যতটা সহজ, হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে ওইভাবে লেখাটা কিন্তু যুক্তিযুক্ত নয়। ওখানে কিন্তু হাইব্রিডাইজেশন কনসেপ্টগুলোকেও মাথায় রাখতে হয়। অ্যাটমিক অরবিটালগুলো হাইব্রিডাইজ করে তারপরে গিয়ে এমও বন্ডিং এ পার্টিসিপেট করে। সেই কনসেপ্টটা থেকে একটু অনার্সের কেমিস্ট্রি অনার্সের কনসেপ্ট কাজে লাগাতে হবে। নর্মালি 11-12 স্কুল বুক নলেজ কাজে লাগালে হবে না। তাহলে এই পার্টিকুলার কোয়েশ্চেন সলভ করার জন্য কিন্তু আমাদের ওই এমও ইলেকট্রনিক কনফিগারেশনটা লাগবে না। বাট আমরা যদি এই ট্রিকটা মাথায় রাখি যে যে জায়গাগুলোতে টোটাল নাম্বার অফ ইলেকট্রন সেম, সেই জায়গাগুলোতে বন্ড অর্ডার সেম হবে। এই পার্টিকুলার কোয়েশ্চেনটি আমরা, দেখো কার্বন মনোঅক্সাইড, তাহলে কার্বন মনোঅক্সাইডে টোটাল কটা ইলেকট্রন? কার্বন 6টা, অক্সিজেন, কার্বন 6টা আর অক্সিজেন 8টা, টোটাল ইলেকট্রন 14টা। এনও, নাইট্রোজেন 7টা, অক্সিজেন 8টা, 15টা। তাহলে প্রথম জোটটা হলো না। তারপরে অক্সিজেন আমরা জানি 16টা, NO+ কত হবে? 14টা হবে, 15টা NO যদি হয়। আচ্ছা, CN- কার্বন 6টা, নাইট্রোজেন 7টা, 13 আর একটা মাইনাস, মানে 14টা ইলেকট্রন। আর CO একটু আগেই দেখলাম 14 ইলেকট্রন। তাহলে আমরা আশা করতে পারি যে CN- এবং CO এখানে আমরা এমও না করেও বলে দিতে পারলাম যে CN- এবং CO তে কিন্তু টোটাল নাম্বার অফ ইলেকট্রনটা সেম, অর্থাৎ এরা আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক হওয়ার জন্য কিন্তু এই যে দুজন, এদের কিন্তু বন্ড অর্ডারটা সেম হবে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার।
ওকে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সল্ট উইল গিভ হাইয়েস্ট পিএইচ ইন ওয়াটার? আচ্ছা, দেখো আমরা একটু একটু করে বলি, এই যে NaCl, NaClটা কোথা থেকে তৈরি হয়েছে? NaOH আর HCl, তাই তো? তাহলে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস থেকে তৈরি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, Na2CO3 কোথা থেকে তৈরি হয়েছে? আদ্র বিশ্লেষণ করলেই বোঝা যায়, NaOH আর H2CO3। তাহলে উইক অ্যাসিড, উইক অ্যাসিড স্ট্রং বেস থেকে তৈরি হয়েছে, তাই তো? তাহলে উইক অ্যাসিড এবং স্ট্রং অ্যাসিডের উইক সরি উইক বেস, উইক অ্যাসিড এবং স্ট্রং বেস, NaOH-টা স্ট্রং বেস, NaOH-টা স্ট্রং বেস, SB। তাহলে স্ট্রং বেস আর উইক অ্যাসিড, উইক অ্যাসিড, স্ট্রং বেস আর উইক অ্যাসিড থেকে কিন্তু Na2CO3 সোডিয়াম কার্বনেট তৈরি হয়েছে, তাই তো? তাহলে এখানে কিন্তু এক্সেস OH মাইনাস থাকবে, তাহলে এটা বেসিক ইন নেচার হবে। আচ্ছা, কপার সালফেট মানে কপার হাইড্রোক্সাইড উইক বেস আর সালফিউরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, KCl KOH স্ট্রং বেস, Cl মানে HCl থেকে আসছে, তার মানে স্ট্রং অ্যাসিড। তাহলে এইটা এইখানে আছে স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড, এখানে স্ট্রং বেস উইক অ্যাসিড, এটা উইক বেস স্ট্রং অ্যাসিড, এটা স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড। তাহলে উইক বেস স্ট্রং অ্যাসিডে অ্যাসিডটা বেশি থাকবে, অ্যাসিড বেশি থাকা মানে H প্লাস আয়ন বেশি থাকবে, মানে পিএইচটা কমের দিকে যাবে। আর স্ট্রং বেস উইক অ্যাসিড মানে এই কম্বিনেশন NaOH আর H2CO3, এখানে স্ট্রং বেস হওয়ার জন্য এটা সম্পূর্ণ ডিসোসিয়েট করছে, তাহলে OH মাইনাসটা প্রচুর আছে, আর সেই অনুযায়ী কিন্তু H প্লাস নেই, কারণ উইক অ্যাসিড। তাহলে সম্পূর্ণ প্রশমন হবে না, OH মাইনাস এক্সট্রা থাকবে, তাহলে OH মাইনাস এক্সট্রা থাকলে এটা কিন্তু প্রশমন লবণ নয়, এটা কিন্তু বেসিক সল্ট। সেই জন্য এইখানকার পিএইচটা কিন্তু গ্রেটার দেন 7 হবে, এবং এটার পিএইচটা হাইয়েস্ট হবে এখানে যে কটা আসে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। তাহলে Na2CO3 সোডিয়াম কার্বনেট উত্তর। ইন অ্যাসিডিক মিডিয়াম H2O2 চেঞ্জেস Cr2SO2 minus to CrO5 which has two peroxide bonds, the oxidation state of chromium in CrO5। এটা 11 এর একদম কোয়েশ্চেন, এটা আর কি এটা মাথায় রাখতে হবে। এটা করার জন্য এই যে এটার বাটারফ্লাই লাইক স্ট্রাকচার, এখানে পারঅক্সাইড বন্ড আছে, এই পারঅক্সাইড বন্ডগুলোতে অক্সিজেনের জারণ সংখ্যা কত? আমরা বলেছি পারঅক্সাইডগুলোতে অক্সিজেন -1 আর অক্সাইডগুলোতে -2, তাহলে ওভারঅল 0 করতে গেলে ক্রোমিয়ামকে কি হতে হবে? +6, অর্থাৎ এই যৌগটাই ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, +6। +6। Which one of the following statement about water is false? Water is oxidized to oxygen, water is oxidized to oxygen during photosynthesis, ঠিক কথা। Water can act as both acid and base, এটাও ঠিক কথা। There is an extensive intramolecular hydrogen bonding in condensed phase। এই যে কথাটা ইন্ট্রামলিকুলার, কথার পেঁচ আছে এখানে। ইন্ট্রামলিকুলার, এই ইন্ট্রামলিকুলার কিন্তু জলে বন্ডিং হয় না, জলে যে বন্ডিংটা হয় হাইড্রোজেন বন্ডিং, সেটা কিন্তু কি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়। তাহলে ইন্ট্রামলিকুলার এটা ভুল, তাহলে এটা ফলস। অর্থাৎ অপশন সি ইজ দ্য এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ এটা ভুল আছে এখানে স্টেটমেন্টটা। আচ্ছা, দ্য মেন অক্সাইড ফর্ম অন কম্বাসশন অফ লিথিয়াম sodium potassium in excess of what year are? The main oxide form on combustion of lithium sodium potassium in excess air are? আচ্ছা, এটা এমো থিওরি দিয়েও ব্যাখ্যা করা যেতে পারে। অক্সাইড, সুপার অক্সাইড আর পার অক্সাইডের কনসেপ্ট আছে গ্রুপ 1 ক্লাস 11 ডিটেলস, একদম ডিটেলসে আছে।
তা যা হোক আমি বলে দিই এটা ইনফরমেটিভ এবং অ্যাজ ওয়েল এজ কনসেপচুয়াল। কেন ও অক্সাইডকে স্টেবিলিটি দিতে পারে, কেন পারঅক্সাইডকে স্টেবিলিটি দিতে পারে, কেন সুপার অক্সাইডকে স্টেবিলিটি দিতে পারে, যেটা আমরা মানে এমো ইলেকট্রনিক কনফিগারেশন, অক্সাইড, সুপার অক্সাইড আর পারঅক্সাইডের এমো ইলেকট্রনিক কনফিগারেশন থেকে বলতে পারি। আমি অত কিছু এখন ডিটেলে যাচ্ছি না, জাস্ট এর উত্তরটা কি হবে সেটা বলে দিই। এটা মাথায় রাখবে, লিথিয়াম সচরাচর অতিরিক্ত বায়ুতে নর্মাল অক্সাইডই গঠন করে। তাহলে Li2O হবে ক্ষার ধাতু, তাহলে যোজ্যতা 1, অক্সিজেনের যোজ্যতা 2, তাই Li2O হবে। পারঅক্সাইড সোডিয়াম করবে আর পটাশিয়াম সুপার অক্সাইড করবে, তাহলে অপশন 4 এটা হবে। তাহলে তার 30 দাগ অপশন ডি হবে। বলছে দ্য মেটাল আয়ন অ্যান্ড ম্যাক্রোসাইক্লিক স্কেলেটন প্রেজেন্ট ইন গ্রিন পিগমেন্ট অফ প্ল্যান্টস রেসপেক্টিভলি। আচ্ছা, এটাও একদম ইনফরমেটিভ। ক্লোরোফিল তোমরা জানো, ঠিক আছে, যে ক্লোরোফিলে যে স্কেলেটনটা থাকে সেটা হচ্ছে ক্লোরিন, আর যে মেটাল আয়নটা থাকে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তাহলে অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। আচ্ছা, ইন বায়োলজিক্যাল সিস্টেম দ্য মেটাল আয়ন ইনভলভ ইন বায়োলজিক্যাল সিস্টেমস দ্য মেটাল আয়ন ইনভলভ ইন ডাইঅক্সিজেন ট্রান্সপোর্ট বিসাইড আয়রন। এটা কিন্তু কপার হবে, এটাও জানো, কপার আর আয়রন কিন্তু অক্সিজেন ট্রান্সপোর্টের জন্য তাই। বলছে দ্য কারেক্ট অর্ডার অফ স্টয়চিওমেট্রি অফ AgCl formed when AgNO3 in excess is treated with complex COCl3 6NH3, COCl3 5NH3, COCl3 4NH3। আচ্ছা, এটা ওই ভার্নার থিওরি বা ওয়ার্নার থিওরি যা বলো সেই জায়গা থেকে ব্যাখ্যা করা যেতে পারে। যেমন COCl3 6NH3, এটাকে এইভাবে লেখা যেতে পারে CONH3 হোল 6Cl3। কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে যেটা থাকবে সেটা আয়োনাইজেবল, তাহলে AgNO3 দিলে 3টে AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পড়বে, 3 অণু, 3 মোল। তাহলে 1 মোল এই অণুটা থাকলে এটা ভার্নার থিওরি বা ভার্নার থিওরি থেকে আমরা বলতে পারি। তারপরে ক্লাস 12 এর টপিক 5NH3 অক্টেডাল কমপ্লেক্স, তাহলে এটার সংকেত কি হবে ভার্নার থিওরি থেকে? 6টা লিগ্যান্ড কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার। তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে 6টা লিগ্যান্ড থাকলে বাইরে কটা থাকবে? 2টো। আর যেটা বাইরে থাকবে কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে সেটা আয়োনাইজেবল ইন নেচার, তাহলে এখানে AgNO3 দিলে এই যে দুটো বাইরে আছে সেই দুটোই প্রেসিপিটেট করবে, ঠিক আছে, AgCl এর। আর একটা বলেছে COCl3 4NH3, তাহলে ভার্নার থিওরি থেকে অ্যাকচুয়ালি এইগুলোকে ক্লোরিনগুলোকে আগে লিখে দেওয়া উচিত ছিল, আর ঠিক আছে, অসুবিধা নেই। এখানে AgNO3, ঠিক আছে, তাহলে একটা 1 মোল AgCl করবো, তাই তো। তাহলে 3 2 1 দেখো, 3 2 1 অপশন এ। এখানে অপশন এ নয়, এখানে দিয়েছে যে একটা, 3টে, 2টো না, এটা না, অপশন এ না। তার এখানে দিয়েছে 3টে, একটা, 2টো না, 3টে, 2টো, একটা, এইটা হবে 3টে, 2টো, একটা, তাই তো। আমাদের তো তাই বেরোলো, 3টে, 2টো, একটা, এটা, তাই তো। তাহলে এখানে
কিন্তু অপশন কত হচ্ছে তাহলে? অপশন সি। অপশন সি। Pick out the correct statement with respect to mn cn whole 6 3 minus. আচ্ছা দেখা যাক, আগে এটাকে আমরা একটু লেখার চেষ্টা করি। mn cn হোল 6 সিএফটিও কাজে লাগানো যেতে পারে, ভিভিটি থেকেই আমি বলি, ভ্যালেন্স বন্ড থিওরি থেকে বলি, ভিভিটি থেকে। এখানে mn3 প্লাস, তাহলে mn3 প্লাস মানে D4 সিস্টেম। কটা ইলেকট্রন আছে? 4টে আনপেয়ার ইলেকট্রন, তাই তো? এবার কি হবে? এই যে Cn মাইনাস পাই অ্যাসিডিক লিগ্যান্ড, এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এইভাবে ভাববে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে পেয়ারিং হয়। তাহলে পেয়ারিং যদি হয় তাহলে কি করবে? অ্যাকচুয়ালি অক্টাহেড্রাল করতে গেলে ওর দুটো জায়গা খালি, কিন্তু আসে একটা, তাই তো? তাহলে ইনার ডি কে ব্যবহার করতে পারবে, কারণ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দেওয়া হয়েছে। তাহলে Cn মাইনাস স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে রিঅর্গানাইজেশন হবে ইলেকট্রনের। তাহলে Mn3 প্লাস ইন প্রেজেন্স অফ Cn মাইনাস, সেটা কি হবে? রিঅর্গানাইজেশনটা হবে, রিঅর্গানাইজেশনটা হয়ে ওই যে এই জায়গা থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে, পেয়ারিং হবে, পেয়ারিংটা হবে। তাহলে দুটো জায়গা ফাঁকা পেয়ে গেল। ডি এর কি হাইব্রিডাইজেশন হবে? D2sp2, sp3, D2sp3, ইনার অরবিটাল কমপ্লেক্স, ইনার অরবিটাল কমপ্লেক্স। ইনার ডি কে ইউজ করলো, ইনার অরবিটাল কমপ্লেক্স D2sp3 অক্টাহেড্রাল, এবং এটা কিন্তু দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য এটা প্যারাম্যাগনেটিক। এবার কি পড়েছে সেটা দেখো, প্যারাম্যাগনেটিক। ইট ইজ sp3d2 হাইব্রিডাইজেশন অক্টাহেড্রাল, প্রথমটাই ভুল। তারপরে বলছে ইট ইজ sp3d2 হাইব্রিডাইজেশন টেট্রাহেড্রাল, ভুল। ইট ইজ D2sp3 হাইব্রিডাইজেশন এন্ড অক্টাহেড্রাল, এটাই হবে। ঠিক আছে, D2sp3, ওই sp3d2 না D2sp3 এটা বোঝার জন্য স্ট্রং ফিল্ড লিগ্যান্ড রিঅর্গানাইজেশন করতে পারবে, এটা জানলেই হয়ে যাবে, ভিভিটি একদম সিম্পল। ঠিক আছে, ইট ইজ D2sp3 হাইব্রিডাইজেশন এবং অক্টাহেড্রাল, তাহলে অপশন সি, 34 দাগ অপশন সি। ঠিক আছে, আচ্ছা তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ ions exhibit DD transitions and paramagnetic as well. আচ্ছা MnO4 মাইনাস, MnO4 মাইনাস মানে কি? Mn প্লাস 7, তাহলে প্লাস 7 মানে কোনো ডিডি ইলেকট্রন নেই, কারণ ম্যাঙ্গানিজ মানে কি 3d5 4s2, কোনো ডি ইলেকট্রন নেই, তাহলে ডিডি ট্রানজিশনের গল্প নেই। ক্রোমিয়াম এখানে প্লাস 6, তাহলে এখানেও ডিডি ট্রানজিশন হবে না, এখানে ক্রোমিয়াম প্লাস 6 আর এখানে ম্যাঙ্গানিজ প্লাস 6, তাহলে এইখানে কিন্তু ডি ইলেকট্রন আছে, 3d অন ইলেকট্রন বিন্যাস এখানে ম্যাঙ্গানিজের, তাহলে ডি ইলেকট্রন আছে এবং এটা প্যারাম্যাগনেটিক একটা এনপি ইলেকট্রন, তাহলে অপশন ডি হবে। ঠিক আছে, আচ্ছা দ্য টাইপ অফ আইসোমেরিজম শোন বাই কমপ্লেক্স COEN হল টু, মানে ইএন বলতে ইথিলিন ডায়ামিন, যেটা বাইডেন্টেড লিগ্যান্ড, ইথিলিন ডায়ামিন এটা কিন্তু বাইডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, Cl2, the type of isomerism shown by the complex COEN whole to Cl2। আয়োনাইজেশন না, কোঅর্ডিনেশন না, জিওমেট্রিক্যাল। ঠিক আছে, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হবে, কারণ সিস ট্রান্স দেখাবে। আমি দেখিয়ে দিচ্ছি কি করে জিওমেট্রিক্যাল দেখাচ্ছে এটা। COEN হোল টু Cl2। ঠিক আছে, তাহলে এই একটা ফর্ম আমরা দেখাতে পারি। ঠিক আছে, আর একটা
বাইডেন্ডেড লিগ্যান্ডটা ইএনটা একটা সিস ফর্ম একটা ট্রান্স ফর্ম। তাহলে এটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখালো, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। হুম, আইসোমেরিজম। আচ্ছা, তারপরের কোশ্চেন, দ্য ইউপ্যাক নেম অফ দ্য ফলোইং, দ্য ইউপ্যাক নেম অফ দ্য ফলোইং কম্পাউন্ড। আচ্ছা দেখা যাক। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু নাম্বারিংটা এখান থেকে হবে 1 2 3 4। তাহলে সিএনটা এখানে হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, এটা হচ্ছে 3 ক্লোরো 2 মিথাইল, 3 ক্লোরো 2 মিথাইল বিউটেন, 4টে কার্বন আছে লিনিয়ার চেনে, নাইট্রাইল। ঠিক আছে, বিউটেন নাইট্রাইল, তাহলে 3 ক্লোরো 2 মিথাইল বিউটেন নাইট্রাইল 4। তাহলে 37-এর দাগের অপশন ডি রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, দ্য ডিক্রিজিং অর্ডার অফ ডাইপোল মোমেন্ট, এটা বলে দিই কারণটা। জল, লোন পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামক উপরের দিকে ক্রিয়া করে, হুইচ বন্ধন দ্বারা সৃষ্ট ভ্রামক উপরের দিকে, ফলে লব্ধি ভ্রামকটা অনেকটাই বেশি হয়। আচ্ছা, NH3, লোন পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামক উপরের দিকে, বন্ড পেয়ার গুলো দ্বারা সৃষ্ট ভ্রামক উপরের দিকে, লোন বন্ড পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামকের লব্ধি আর লোন পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামক একই দিকে কাজ করে, এটাও ভালোই বেশি হয়, কিন্তু জলের থেকে অ্যামোনিয়ার একটু কম হবে, কিন্তু এই NF3-তে অ্যামোনিয়ার থেকে কমে যাবে, কারণ লোন পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামক উপরের দিকে ক্রিয়া করলেও বন্ড পেয়ার দ্বারা সৃষ্ট ভ্রামকের লব্ধিটা নিচের দিকে ক্রিয়া করে, ফলে ক্যান্সেল আউট পুরোপুরি করতে পারে না, কিছুটা কমিয়ে দেয় ভ্যালুটাকে, তাই তো? সেই জন্য মিউ এর যে অর্ডার জলের সব থেকে বেশি হবে, তারপরে অ্যামোনিয়ার, পরে NH3। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অপশন কোনটা দেখো, 38-এর দাগ, 38-এর দাগে আমাদের জলের বেশি, তারপরে অ্যামোনিয়া, অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং হাইড্রোজেন বন্ড ইজ স্ট্রংগেস্ট, তাই তো? হুইচ অফ দ্য ফলোইং হাইড্রোজেন বন্ডস ইজ দ্য স্ট্রংগেস্ট, সব থেকে কোন হাইড্রোজেন বন্ধনটা স্ট্রংগেস্ট হবে? একে দেখেই বোঝা যাচ্ছে ইলেকট্রোনেগেটিভ সব থেকে কার বেশি, ফ্লোরিনের, তাহলে এইখানটায় অপশন সি এটাও। আচ্ছা, দ্য মেল্টিং পয়েন্ট of BeCl2, calcium chloride আর AgCl2 follow the order. Melting point. The melting point of BeCl2, calcium chloride আর AgCl2. আচ্ছা, BeCl2 এখানে বেরিলিয়াম 2+, এর ফাইটা প্রচন্ড বেশি হয়, ফাই বলতে চার্জ বাই রেডিয়াস, ফাই মানে কি, চার্জ বাই রেডিয়াস, পোলারাইজিং পাওয়ার, তাহলে সেই ফাইটা খুব বেশি হয়, সমযোজী ধর্মটা একটু বেশি হয় এর। ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আয়নীয় চরিত্রটা বেশি, আয়নীয় চরিত্রটা বেশি। আচ্ছা, আর AgCl2 মার্কারি, D10, D10 সিস্টেম, তাই না? তাহলে পোলারাইজিং পাওয়ারটা যত আয়নীয় চরিত্র বেশি হবে, ঠিক আছে, আয়নীয় চরিত্র বেশি হবে তত কিন্তু মেল্টিং পয়েন্টটা বাড়বে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের সব থেকে বেশি, ক্যালসিয়াম ক্লোরাইডের সব থেকে বেশি, তারপরে কি হবে, তারপরে বেরিলিয়াম ক্লোরাইডের সমযোজী চরিত্র বেশি, ঠিক আছে, কিন্তু তার থেকেও কিন্তু Ag2+ এর সমযোজী চরিত্র বেশি হয়, বেরিলিয়াম, ঠিক আছে।
এটা ডি ইলেকট্রন আছে কারকারিতে। তাহলে এটা হবে অপশন ফাজান্স রুল দিয়ে ভাবলেই হবে। ফাজান্স রুল আমি আর রিলসে কিছু বললাম না, ফাজান্স রুলটা দেখলেই কিন্তু বুঝে যাবে। হুম, তাহলে কোনটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, মানে দুইটা সব থেকে বেশি, দুই বেশি আছে কোথায়, 3 আর 2-এ, 3 আর 2 মানে বি আর সিতে। তারপরে 2, 3 সব থেকে, মানে HgCl2 সব থেকে কম, তাহলে অপশন বি, অপশন বিটা রাইট আনসার হচ্ছে। হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট অ্যাসিডিক কম্পাউন্ড? 4 মিথাইল ফেনল, 2 ফেনল, প্রথমে বলছে 4 মিথাইল ফেনল, 4 মিথাইল ফেনল মানে প্যারাকিরেসল একশো, এটা। তারপরে বলছে ফেনল, তারপরে কি বলেছে নাইট্রোফেনল, তারপরে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। নাইট্রোফেনল, আর একটা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। দেখো NO2 গ্রুপের এর প্লাস আই এফেক্ট আছে। আচ্ছা, এখানে কোনো এফেক্ট নেই, এখানে মাইনাস আই মাইনাস আর দুটোই আছে, আর এখানে NO2 গ্রুপের মাইনাস আই মাইনাস আর দুটোই থাকার জন্য, এখানে 3টে NO2 গ্রুপ থাকার জন্য এখানে ডিলোকালাইজেশনটাও খুব ভালো হচ্ছে, এবং অক্সিজেনের মাথায় যে পজিটিভ চার্জ সেটা বেড়ে যাচ্ছে, ফলে OH বন্ধনটা সব থেকে বেশি পোলার হচ্ছে এখানে, সেই জন্য এর অ্যাসিডিটি সব থেকে বেশি হবে। পিক্রিক অ্যাসিড এটার নাম, ঠিক আছে, এটার নাম পিক্রিক অ্যাসিড, 2,4 ট্রাইনাইট্রোফেনল। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। তারপর একটা কি বলছে, the most suitable method of separation of 1:1 mixture of ortho and para-nitrophenol। দেখো অর্থো নাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্কের পার্থক্য আছে। কি পার্থক্য? অর্থোনাইট্রোফেনলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, কিন্তু প্যারানাইট্রোফেনলে কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়। হুম, তাহলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটার জন্য এর স্ফুটনাঙ্কটা একটু বেশি হবে, তাই তো? তাহলে এইবার স্ফুটনাঙ্কের পার্থক্য থাকলে আমরা কি করতে পারি, কি দিয়ে সেপারেট করতে পারি? বলছে সাবলিমেশন, বলছে ক্রোমাটোগ্রাফি, বলছে ক্রোমাটোগ্রাফি, ক্রিস্টালাইজেশন, স্টিম ডিস্টিলেশন। ডিস্টিলেশন করি আমরা, ঠিক আছে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা স্টিম ডিস্টিলেশন, যা হোক, স্টিম ডিস্টিলেশনটাই অ্যান্সার হবে। যেহেতু স্ফুটনাঙ্কের একটা পার্থক্য আছে, কারণ হাইড্রোজেন বন্ডিং হয় প্যারা নাইট্রোফেনলে, ঠিক আছে। ইন্টারমলিকুলার, ইন্ট্রামলিকুলার হলে কিন্তু, মানে আমি আমার হাত ধরে, আমার নিজের হাত ধরলাম আমি, তাহলে আমার পালানো কারোর উপর ডিপেন্ড করবে না। কিন্তু আমি যখন আমার হাত দিয়ে অন্যের হাত ধরবো, তখন কিন্তু আমার পালানোটা অন্যের উপর ডিপেন্ড করবে। তাহলে প্যারা নাইট্রোফেনলে একটা প্যারা নাইট্রোফেনলের অণু অপর একটা প্যারা নাইট্রোফেনলের অণুর সাথে হাইড্রোজেন বন্ডিং করছে, যেটাকে বলা হয় ইন্টারমলিকুলার, আন্তর আণবিক। আর অর্থোনাইট্রোফেনলে দেখা যাচ্ছে অন্ত আণবিক, মানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, ফলে স্ফুটনাঙ্কটা কম হচ্ছে। তাহলে স্ফুটনাঙ্কের দুজনের পার্থক্য আছে, সেই জন্য স্টিম ডিস্টিলেশন করে এটাকে কিন্তু সেপারেট করা যেতে পারে। Which of the following molecules represent the order of hybridization sp2 sp2 sp from left to right? এখানে দেখো এই কার্বনটা sp2, এটাও sp2, এটা sp2, এখানে সবকটা sp2। মানে এই আমি একটা ট্রিক বলি সবসময়, যদি কোনো কার্বনের আন্ডারে কোনো পাই বন্ড না থাকে, তাহলে sp3 হবে। যদি কোনো কার্বনের আন্ডারে একটা মাত্র পাই বন্ড থাকে, তাহলে sp2 হবে। আর যদি দুটো পাই বন্ড থাকে কোনো একটা কার্বনের আন্ডারে, তাহলে সেটা sp হবে।
তাহলে এইখানে দেখি আমরা এটা sp2 কার্বন, আচ্ছা এটা sp2, তারপরেরটা sp, তারপরেরটা sp, তাহলে sp2 sp2 sp sp, তাহলে দেখো আমরা অপশন পেয়ে গেছি, অপশন বি। আর দেখলাম না, অপশন পেয়ে গেছি, হয়ে গেল। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাকাইরাল, মানে কোন কাইরাল কার্বন নেই, এটা একদম সবারই জানা, সবাই জানে অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে গ্লাইসিনে কোনো কাইরাল কার্বন থাকে না, গ্লাইসিনে কোনো কাইরাল কার্বন থাকে না। কাইরাল কার্বন বলতে একটা হাতে কার্বনের চারটে হাতে চারটে ডিফারেন্ট গ্রুপ, তাহলে এখানে দুটো হাইড্রোজেন চলে এসেছে, তাহলে এটাই কোনো কাইরাল কার্বন নেই, সেই জন্য এটা অ্যাকাইরাল। তাহলে গ্লাইসিন, গ্লাইসিনটা একদম বেসিক কনসেপ্ট, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড পড়ার একদম প্রথম অ্যামাইনো অ্যাসিড যেটা একদম গ্লাইসিন, সেখানে কিন্তু কার্বনের চারটে হাতে চারটে ডিফারেন্ট গ্রুপ থাকে না, সেই জন্য এটা অ্যাকাইরাল, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট আনসার, গ্লাইসিন। আচ্ছা, the maximum number of stereoisomer, the maximum number of stereoisomers possible for 4-phenyl but 3 in 2-ol, 4-phenyl but, আচ্ছা এটা যদি স্ট্রাকচার রাখি তাহলে এটা হবে কার্বন কটা, চারটে, আচ্ছা অলটা 2 নম্বর পজিশনে, আচ্ছা আর 3 নম্বর পজিশনে ইন, তারপরে 4 নম্বর পজিশনে একটা ফিনাইল গ্রুপ C6H5, এখানে একটা H হবে, এখানে একটা H হবে, একটা H হবে, CH3, তাহলে আলটিমেটলি সংকেত দাঁড়ালো এইরকম। তাহলে এটা একটু দেখা যাক, C6CH ডাবল বন্ড CH CHOH CH3, দেখো এই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন, তাহলে নাম্বার অফ কাইরাল কার্বন যদি একটা থাকে তাহলে অপটিক্যাল আইসোমার কত হবে, অপটিক্যাল আইসোমার হবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 1, তার মানে দুটো। এবার জিওমেট্রিক্যাল আইসোমার হবে, এখানে পাই বন্ড আছে, ডাবল বন্ড আছে, দ্বিবন্ধন আছে, তাহলে একটা সিজ জিওমেট্রিক্যাল দুটো পাবো, জিওমেট্রিক্যাল আইসোমার দুটো হবে, সিস ট্রান্স বা ইজেড যাই বলি, সিস ট্রান্স যদি বলি তাহলে দুটো, তাহলে দুটো প্লাস দুটো টোটাল কটা স্টিরিও আইসোমার, টোটাল স্টিরিও আইসোমার চারটে, এটা হচ্ছে টোটাল স্টিরিও আইসোমার, টোটাল স্টিরিও আইসোমার, স্টিরিও আইসোমার, চারটে হচ্ছে টোটাল স্টিরিও আইসোমার, স্টিরিও আইসোমার। অপশন দেখা যাক, 4 আছে, হ্যাঁ অপশন ডি, অপশন ডি, ঠিক আছে? দুটো জিওমেট্রিক্যাল আর দুটো অপটিক্যাল। আচ্ছা, দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিয়াকশন, এইটা সে জল যোজন বিক্রিয়া, তাই তো? তাহলে জল যোজন হলে তারপরে টটোমেরিজম হবে, একদম ক্লাস 11 এর ফেমাস বিক্রিয়া, অ্যাসিটালডিহাইড তৈরি হয়, এই অ্যাসিটালডিহাইড, আচ্ছা এখানে গ্রিগনাইট বিকারক দিলে সেকেন্ডারি অ্যালকোহল হবে, ট্রু প্রোপানল, তারপরে তাকে অক্সিডেশন করলে ডিহাইড্রোজেনেশন হয়ে গেলে অ্যাসিটোন উৎপন্ন হবে, CH3C ডাবল বন্ড ও CH3, একদম সিম্পল জিনিস, তাহলে এটা অ্যাসিটোন, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। হোয়াট ইজ দ্য সিকুয়েন্স অফ রিয়েজেন্ট ইউজ টু কনভার্ট ফলোইং, হাইড্রোজেন প্যালাডিয়াম, হাইড্রোজেন প্যালাডিয়াম দিলে প্রথমে যদি হাইড্রোজেন প্যালাডিয়াম দিই তাহলে এই জায়গাগুলোতেও ওটা অ্যালকোহল করে দেবে, মানে ওই জায়গাটাও বিজারিত হয়ে যাবে এবং ডাবল বন্ডটা তো শেষ টু শেষ টু হয়ে যাবে এটা, আচ্ছা তাহলে ওটা প্রথমে দেওয়া যাবে না,
2 নম্বরে বলছে প্রথমে টোলেন্স বিকারক মানে AgNH3 এটা টোলেন্স বিকারক দিলে এটার পরিবর্তন হবে। টোলেন্স বিকারক দিলে এইটা অক্সালিক অ্যাসিড হয়ে যাবে। আচ্ছা, তারপরে প্যালাডিয়াম দিলে এইটা, আর তারপরে হ্যাঁ এটা 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 দেখো CONH2 CH। আচ্ছা, এখানে প্রথমে টোলেন্স বিকারক দেওয়া হলো। টোলেন্স বিকারক দিলে কি হয়, সিলভারের প্রেসিপিটেট পড়ে আর অ্যালডিহাইড গ্রুপটা কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। আচ্ছা, তারপরে এইটা হাইড্রোজেন প্যালাডিয়াম দিলে ডাবল বন্ডটা স্যাচুরেট হয়ে যাবে। হুম, তারপরে আমরা যদি ব্রোমিন NaOH দিই বা KOH দিই তাহলে কি হয়, হফম্যান অবনমন বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। তাহলে হফম্যান অবনমন বিক্রিয়ায় কি হবে, এটা NH2 হয়ে যাবে, CO2H হয়ে যাবে। এটাই বলেছি তো। আচ্ছা, এখানে যদি প্রথম অপশনটা টিক মারা হতো তাহলে কিন্তু হতো না, কেন দেখো, কারণ ওই যে CHO গ্রুপ আর ডাবল বন্ডটা দুটোই অ্যাক্টেড হতো হাইড্রোজেন প্যালাডিয়াম দিলে প্রথমে, তাহলে ওইটা তো প্রথমেই অ্যালকোহল হয়ে যেত। তারপরে টোলেন্স বিকারক দিলে অ্যালকোহলের সাথে তো টোলেন্স বিকারক বিক্রিয়া করবে না, ওটা কিটোন বা অ্যালডিহাইড, মানে বেসিক্যালি অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে টোলেন্স বিকারক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিড আর সিলভারের প্রেসিপিটেট ফেলে, সেই জন্য প্রথম অপশনটা টিক মারবে না, সবই তো একই, শুধু অর্ডারটা আলাদা দেওয়া আছে, তাই তো। আর লাস্টে আলটিমেটলি আমরা CONH2 মানে অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করব হফম্যান অবনমন বিক্রিয়ার মাধ্যমে, সেটার জন্য ব্রোমিন কেউইস লাগে বা ব্রোমিন NaOH লাগে। তাহলে অপশন 2, তার মানে অপশন বি। ঠিক আছে, সিকোয়েন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে, ওই জন্যই দিয়েছে এটা। আচ্ছা, দ্য মেজর প্রোডাক্ট ফর্ম ইন দ্য ফলোইং রিয়াকশন। আচ্ছা, এই যে রিয়াকশনটা এটা কিন্তু SN2 টাইপ রিয়াকশন, এটা নেম রিয়াকশন, এটা হচ্ছে আমাদের রিয়াকশনটার নাম উইলিয়ামসন সিনথেসিস। তাহলে এই গিয়ে এই যে এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, ব্রোমিনটা খুলে যাবে আর কি। তাহলে উৎপন্ন হবে কি, CH3 CH2O CH3। তাহলে CH3 CH2O, অপশন সি। এটা উৎপন্ন হচ্ছে SN2 টাইপ রিয়াকশন, উইলিয়ামসন সিনথেসিস। The products obtained from the following reactions are। আচ্ছা, এখানে একটু বলে রাখি, অনেকটা লেন্দি হয়ে গেছে ভিডিওটা, আপলোডেরও ব্যাপার আছে, আর বেশি করানো যাবে না, আর একটা দুটো করিয়ে ছেড়ে দেবো। এটা ওইটি এর সাথে জল, এইখানে আইসোটোপিক লেভেলিং করা হয়েছে জলে। তাহলে আমরা জানি যে এই যে H+টা এই ETO ওই পার্টের সাথে রিঅ্যাক্ট করে ETOH করে দেবে, আর OH মাইনাসে যে ওটা আছে সেই OHটা এখানে লেভেলিং হয়ে গেল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি
এটা হচ্ছে দেখো প্রথমটা না দ্বিতীয়টা অপশন, ঠিক আছে? কারণ এইটা কিন্তু এই স্টারের আর্দ্র বিশ্লেষণ বা স্টার যে ফরমেশন হয় সেটা যদি জানো কি করে হয়, একদম সিম্পল ভাবে যদি আমি বলে দিই, তাই তো এই কার্বক্সিলিক অ্যাসিডের ওইসটা আসে, সেখান থেকে স্টারটা আসে, এস্টার। তাহলে এই স্টার তৈরি হলো, স্টার তৈরি হলো কোথা থেকে? স্টার তৈরি হলো অ্যালকোহলের এইচ আর কার্বক্সিলিক অ্যাসিডের ওইচ থেকে। তাহলে এই যে ওইচটা যখন আর স্টারের আদ্র বিশ্লেষণ করা হবে, স্টারের এই যে স্টার, সেখান থেকে যে কার্বক্সিলিক অ্যাসিড আসবে সেইখানে কিন্তু যেহেতু জলে অক্সিজেনটাকে আইসোটোপ লেবেলিং করা হয়েছে সেই জন্য এইটা উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে সেই জন্যই দেখো অপশন আমরা অপশন 2 এর ঠিক হলো, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইটাই লাস্ট 50টা করে আজকে হাফ সেঞ্চুরি করলাম, করব। আইডেন্টিফাই দ্য কারেক্ট রিএজেন্ট রিকোয়ার্ড ফর দ্য ফলোইং ট্রান্সফরমেশন। প্রথমে প্রথম অপশনে বলছে NaBH4, NaBH4 দিলে NaBH4 হচ্ছে মৃদু, মানে এইটা বলছে এইটা হয়ে যাবে অ্যালকোহলিক গ্রুপ আর এইটা হয়ে যাবে CHO, বা এইরকম ভাবতে পারি এই জিনিসটা ইনট্যাক্ট থাকলো, এই জিনিসটা শুধু আমাদের টার্গেট এইটাকে এইখানে পরিণত করতে হবে, তাই তো? একই জিনিস তো। তাহলে এটা ডাইভাল হাইড্রোজেন দিলে ডাইরেক্ট হয়ে যেত, কিন্তু এখানে ডাইভাল নেই, এখানে NaBH4 এটা মৃদু, এটা করতে পারবে না। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তারপর হাইড্রোলিসিস করলে না, এইখানে আগে আমাদের যেটা করতে হবে এখানে একটু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আহ লিথিয়াম অ্যালুমিনিয়াম যেহেতু স্ট্রং, তাই তো? তাহলে তাকে যদি আমরা করে দিই তাহলে দুজনেই বিজারিত হয়ে যাবে, দুটো স্টোরেজ হয়ে যাবে। হুম, তা সেইটা করা যাবে না আর কি, হাইড্রোলিসিস। তাহলে এইখানে কি করতে হবে, একজনকে আগে ওই যে এই যে অ্যালডিহাইড গ্রুপটা আছে ওটাকে আগে প্রোটেকশন করতে হবে, তার জন্য দেখো ইথিলিন গ্লাইকল আছে সেটা দিয়েছে। তাহলে অপশন 3 হবে, আমি বুঝে গেছি অপশন 3। আমি কি করে হচ্ছে এটা একটু বলি। হুম, এস্টার গ্রুপ আর এটা অ্যালডিহাইড গ্রুপ। আচ্ছা, প্রথমে প্রোটেকশন হবে উপরের ওই গ্রুপটা, নাহলে ও রিয়াক্ট করে যাবে আর কি, ঠিক আছে? বিজারক টিজারক দিলে সেই জন্য আগে ওকে প্রোটেক্ট করে নিয়ে বিজারণটা করতে হবে স্টারের, স্টারের বিজারণটা করতে হবে CHO কে প্রোটেক্ট করে নিয়ে, নাহলে ওটাও বিজারিত হয়ে অ্যালকোহলিক গ্রুপে তৈরি হয়ে যাবে। প্রোটেকশন করা হচ্ছে, এইবার একে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে হবে, কারণ প্রথমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে দুজনই বিজারিত হয়ে যাবে, সেটা করা যাবে না, কারণ স্ট্রং রিডিউসিং এজেন্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড স্ট্রং রিডিউসিং এজেন্ট। তাহলে কি হবে, স্টারটা এস্টার বিজারিত হয়ে CH2H হয়ে গেল, তারপরে এটাকে হাইড্রোলিসিস করলে আর কি এটা প্রোটেকশন টেকনিক ভেঙে গিয়ে অ্যালডিহাইডই দিয়ে দেবে আর কি, CH2OH, ঠিক আছে? এই হচ্ছে গল্প আর কি।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, অনেকটা হয়ে গেল, আমার ল্যাপটপেরও চার্জের সমস্যা হয়েছে আর কি, আর নেই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, অনেকটাই করলাম, প্রত্যেকটা ধরে ধরে দেখো, যদি মনে হয় যে কোনো উত্তর ভুল হয়ে গেছে বা কনফিউশন হয়েছে, তাহলে সেখানে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আহ, যদি মনে হয় তোমাদের কোনো উত্তর এটা হওয়া উচিত না, অন্যটা হবে, তাহলে ডাইরেক্টলি বলতে পারো, আমি ভাবনা চিন্তা করে দেখবো সেটা হয় কিনা। এটা আমার নলেজে যেটা এখনই মনে হয়েছে ইনস্ট্যান্ট, যে নলেজে যেটা মনে হয়েছে সেটাই বলেছি আর কি। ভিন্ন আনসার যদি হয় তোমরা বলবে, জানিও, আমিও ভেবে দেখবো, তাহলে সত্যি যদি সেটা হয় তাহলে আমিও জানিয়ে দেবো কমেন্টে। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে।